केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। आगामी दिने आपनादेर स्वप्न पूरण करार काज भारतीय जनता पार्टी सरकार करबे। তার নাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল ভবানীপুরে জায়ান্ট কিলার। মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এর বেশি ভোটে হারানো, গত 5 বছর বিরোধী দলনেতার দায়িত্ব পালন করে আসা সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন। অমিত শাহের উপস্থিতিতে তাকেই পরিষদীয় দলনেতা বেছে নিলেন জয়ী বিজেপি প্রার্থীরা। শনিবার শপথ নেবেন তিনি। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया था। मैंने दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया है। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া, গোটা রাজ্য চষে বেড়ানো, বিধানসভায় সরকার পক্ষকে নাজেহাল করা, নাস্তানাবুদ করা, আবার রাস্তায় নেমে প্রতি মুহূর্তে প্রতিদিন তৃণমূলকে ব্যতিব্যস্ত করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা। গত 5 বছরে এই ভূমিকায় দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামে তার গড়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হারতে হয়েছিল। এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তাকে হারানো। ইতিহাস রচনা করেছেন শুভেন্দু অধিকারী। সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন, তাকেই পরপর দুবার হারিয়ে শুভেন্দু অধিকারী কার্যত ইতিহাসের পাতা থেকে তার নাম মুছে দিলেন। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে গ্যারান্টি দিয়েছেন, সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। শনিবার ব্রিগেডের শপথ নেবেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। ব্রিগেডে তার জোর প্রস্তুতি চলছে। এই অবস্থায় শুক্রবার বিজেপি 207 জন জয়ী বিধায়কের দলের নেতা নির্বাচিত করতে বৈঠকে বসেন কেন্দ্রীয় পর্যবেক্ষক হয়ে আসা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সেখানে মুখ্যমন্ত্রী পদের জন্য 8টি প্রস্তাব এবং সমর্থন জমা পড়ে। সবকটিতেই ছিল একটি নাম, শুভেন্দু অধিকারী। भारतीय जनता पार्टी पश्चिम बंगाल विधानसभा के सदस्यों की एक मीटिंग यहां आहूत की गई है। कुछ समय पहले ही चुनाव की प्रक्रिया पूरी हुई है। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। এরপর শুভেন্দু অধিকারীকে পদ্মফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানান অমিত শাহ। ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সব পর্যবেক্ষক এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী। আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করব আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজিকে। মোহন চরণ মাঝিজি এসেছেন, তাকেও আমি সম্মান এবং জোহার জানাবো। নরেন্দ্র মোদীজির জন্য সব বিধায়করা একবার উঠে দাঁড়িয়ে 1 মিনিট হাততালি দিন। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ। যে কোনো ভাবে হোক তারা একটি সরকার করছেন এবং তাদের নেতা কে হবেন সেটা সম্পূর্ণ তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। ফলে এখানে কোন ব্যক্তি হচ্ছেন এই মুহূর্তে আমরা এর উপর দাঁড়িয়ে কোনো আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। এক সময় তৃণমূলে থাকাকালীন তিনি পরিবহন মন্ত্রী ছিলেন। তারপর ধাপে ধাপে সেচ, জলপথ দপ্তর, পরিবেশের মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন। এবার তার কাঁধে গুরু দায়িত্ব, রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব।
পরিষদীয় দলনেতা নির্বাচিত হবার পর নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে দলীয় বিধায়কদের কয়েকজনকে সঙ্গে নিয়ে লোকভবনে পৌঁছন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, বিজেপির জয়ী প্রার্থী দিলীপ ঘোষ, তাপস রায়, লকেট চট্টোপাধ্যায়রা। রাজ্যপাল আর.এন. রবির কাছে সরকার গঠনের প্রস্তাব পেশ করেন তিনি। রাত পোহালে ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ। পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। আমি আপনাদের কাছে কথা দিতে পারি, আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিমবাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। আমাদের আসন একটাই মন্ত্র হোক, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন, শুভেন্দু অধিকারী বর্তমান। রাজ্যে মুখ্যমন্ত্রী বদল, একজন মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপরজন বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। শুক্রবার অমিত শাহের নেতৃত্বে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকাল 11:10 কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন অমিত শাহ। সেখান থেকে সোজা চলে যান দক্ষিণেশ্বর মন্দিরে, পুজো দেন মা ভবতারিণীর মন্দিরে। কলকাতায় এসেই সরাসরি বিমানবন্দর থেকে তিনি চলে এলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে এবং সেখানে মা ভবতারিণীর আশীর্বাদ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে দেখা গেল শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিকদের। সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার আগেই আশীর্বাদ নিলেন অমিত শাহ। এরপর নভোটেল হোটেলে ঘরোয়া বৈঠক করেন অমিত শাহ। তারপর বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জয়ী বিজেপি প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তিনি। এর খানিকক্ষণ পরেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের সভা থেকে কখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো বা প্রাক্তন তৃণমূল সরকারকে আক্রমণ শানান অমিত শাহ। जिस प्रकार का माहौल कम्युनिस्टों के समय से यहां पर बनाया जाता था, ममता जी ने इसको और गहरा तरीके से भय में परिवर्तित किया। वहां मत की अभिव्यक्ति लगभग असंभव थी। सैकड़ों उदाहरण हिंसा के, क्रूरता के। তৃণমূল যে 9টি জেলায় কার্যত গেরুয়া ঝড়ে উড়ে গেছে, অমিত শাহর মুখে উঠে এলো সেই প্রসঙ্গ। हमारा विधायकों का जीत का एवरेज मार्जिन 28,000 है। 28,000 वोट से हम सब जीते हैं। और 3 से 77, 77 से 203 की 207 की जो यात्रा हुई है वो अभूतपूर्व है। 23 प्रशासनिक जिलों में से 9 जिले ऐसे हैं जहां दीदी का खाता भी नहीं खुला है। सुपड़ा साफ हो गया। मैंने ऐसा प्रचंड जनादेश देखा नहीं है। 23 जिलों में से 20 जिलों में भाजपा नंबर 1 पार्टी बनी। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আনন্দে ভাসছে তার গড় পূর্ব মেদিনীপুর।
এই মুহূর্তে কিন্তু কাঁথির শান্তিকুঞ্জ পুরো ফাঁকা, অর্থাৎ এখানে যারা ছিলেন তারা কিন্তু শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পরে প্রত্যেকেই কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু এই জায়গায় যেমন সিকিউরিটি রয়েছে তেমনই কিন্তু এর অদূরে রয়েছে পার্টি অফিস, সেখানে কিন্তু যথারীতি উৎসবের মেজাজে মেতে উঠেছেন কর্মী সমর্থকরা এবং সেখানেই কিন্তু তারা আবির খেলছেন, বিভিন্নভাবে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন। অর্থ একটাই, যেখানে কাঁথির ছেলে এবারে মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী শুধু ভোটারদের ভালোবাসে না, কচিকাচারও বেরিয়ে পড়েছে, তার ভালোবাসার আবেগ নিয়ে বেরিয়ে পড়েছে। তার ব্যবহারে আজকে সবাই বেরিয়ে এসছে যে শুভেন্দু অধিকারীর মতো যোগ্য লোকে আমাদের দল সম্মান দিয়েছে। সেই জন্য সবাই রাস্তাঘাটে গেরুয়া আবির খেলছে, বলছে জয় শ্রীরাম। রাজনীতির একদম নিচু তলা থেকে ধাপে ধাপে রাজ্যের সর্বোচ্চ স্তরে রাজ্যের প্রশাসনিক প্রধান, সেই আসনেই শনিবার বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। অতীত থেকেই শুরু করি। আপনার এক পূর্বপুরুষ চৈতন্যদেবের ওড়িশা যাত্রার সঙ্গী ছিলেন। আদতে আপনারা বর্ধমান জেলার চক্রবর্তী বামুন। চৈতন্য প্রভাবে বৈষ্ণব হলেন। শিশিরদার এক জাতুতো ভাই নাকি খুব অল্প বয়সে সন্ন্যাসী হয়ে গেছিলেন। আর আমার সামনে এই মুহূর্তে যিনি বসে আছেন, তাকে নিয়ে বাড়ির লোকের সব থেকে বড় ভয় ছিল যে তিনিও জ্যাঠার মতো সন্ন্যাসী হয়ে যাবেন। তো শেষ পর্যন্ত দেখছি তিনি গেরুয়া পড়লেন না, গেরুয়া পার্টিতে নাম লেখালেন, তাই তো? না দেখুন, ওগুলো তো একটা সাত্ত্বিকতা, একটা নিজস্ব আস্থার জায়গা। হ্যাঁ, সেটার সঙ্গে রাজনীতিরকে মিশিয়ে ফেলা ঠিক হবে না। কিন্তু কখনো ভেবেছিলেন আপনি জীবনে যে সন্ন্যাসী হয়ে যাবেন? মানে কোনো আধ্যাত্মিকতার বোধ ভাবনা ছিল কখনো? আমার পুরো পরিবারটাই সাত্ত্বিক এবং আধ্যাত্মিকতার সঙ্গে আমরা একেবারে সম্পৃক্ত। এটা আমাদের এর সঙ্গে রাজনৈতিক কর্মী হিসেবে বা আমার বাড়িতে তো অনেক দিন ধরেই আমরা এই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে জনপ্রতিনিধি হয়েছি, তেমন কোনো ব্যাপার নয়। 1970 সালের আগে থেকে, আমার জন্মের আগে থেকে আমার বাবা জনপ্রতিনিধি। আমি নিজেও কলেজের ছাত্র সংসদের নির্বাচনে জেতাটাও যদি নির্বাচিত প্রতিনিধি ধরেন, তা আমি 88 সাল থেকে জিএস কলেজের, আর 95 সালে অবিভক্ত কংগ্রেসের কাউন্সিলর। এতে ন্যাচারালি আমরা আমাদের রাজনৈতিক কর্মী হিসেবে বা নির্বাচিত প্রতিনিধি হিসেবে যে স্তরেই, ছোট স্তরে বা বড় স্তরে, আমরা মানব ধর্ম পালন করেছি সবসময়। শিশিরদা সম্ভবত 1987 সালে রাজীব গান্ধীর সময়, তখন প্রিয়দাস মুন্সি প্রদেশ কংগ্রেসের সভাপতি, সেখানে দল ছেড়ে বিদ্রোহ করে নির্দল দাঁড়ালেন এবং কংগ্রেসের প্রার্থীকে হারালেন। তো এই বিদ্রোহের ট্র্যাডিশনও তো পারিবারিক। শুনুন, আত্মসম্মান এবং আমার এলাকার মানুষের যে প্রত্যাশা, হ্যাঁ, সেই জায়গায় আমরা কোনোদিন কম্প্রোমাইজ করিনি। আমি সম্প্রতি একটা সভাতে বলেছি, দেখুন, যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না। মানুষের সঙ্গে রাজনৈতিক দল পরিবর্তনের সুযোগ তো আছেই। 2009 যখন কংগ্রেস তৃণমূলের জোটে আমি প্রার্থী ছিলাম, তখন প্রণববাবু এসেছিলেন প্রচারে মহিষাদলে। তিনি প্রকাশ্যে বলে গেছিলেন, সতীশদা সুশীলদার আসনে শুভেন্দুকে আমরা প্রার্থী করেছি, তোমরা শুভেন্দুকে জেতাও। শুভেন্দু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। এটা আমার পুরো পরিবার এবং এটা মেদিনীপুরের একটা ঐতিহ্য। আমি কারোর সঙ্গে তুলনা করব না। আপনি যদি স্বাধীনতার আগেও দেখেন, কলকাতার কংগ্রেস অধিবেশনে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলকে অপমান করা হয়েছিল। তিনি দুটো পায়ের খালি জুতো ফেলে দিয়ে অধিবেশন স্থল থেকে খালি পায়ে বেরিয়ে গিয়ে অবিভক্ত পরগনা, মানে 2 পরগনা মিলে, আর অবিভক্ত মেদিনীপুর এখন 3টে জেলা, এখানে ট্যাক্স বন্ধের আন্দোলন করেছিলেন। এবং ভারতবর্ষে কেন, পৃথিবীতে একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে ওর বাড়ি চণ্ডীভেটি, দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আমি ওনার সঙ্গে তুলনা করছি না, কিছু কিছু জিনিস তোদের কাছ থেকে আমি নিচ্ছি। এসএসসির পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে। বেকারদের যন্ত্রণা, টেটের দুর্নীতিটা বন্ধ হবে। পাবলিক সার্ভিস কমিশনের খাতাটা বদল হবে না। আমার সঙ্গে ডিল হয়েছে, বাংলার গর্ব বলা হবে স্বামী বিবেকানন্দকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, বিদ্যাসাগরকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমার সঙ্গে ডিল হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে জ্যোতিবাবুর হারিয়ে যাওয়া ফলকটা আবার বসানো হবে। আমার সঙ্গে ডিল হয়েছে নন্দন চত্বরে কষ্ট করে সত্যজিৎ রায়ের নামটা খোঁজা যায়, হারিয়ে দিয়েছে,
বড় বড় অক্ষরে অন্য নাম বসে গেছে। এই ব্যবস্থাপনার পরিবর্তন হবে। এই যে হ্যাঁ, কিন্তু এটা তো এই গঙ্গাসাগর মেলা দেখুন না, যেতে যেতে অনুপ্রাণিত, আস্তে আস্তে অনুপ্রাণিত। কপিলমুনি নেই, আউট হয়ে গেছে। এই কালচার থেকে বাংলাকে বের করতে হবে। বেশ, কিন্তু এই কালচার থেকে বাংলাকে বের করার যে লড়াই, আপনি তো মানবেন সেটায় প্রচুর ঝুঁকি আছে। মানে এই দল বদলের পর কোনো আক্রমণ, শুধু টেলিভিশনে পর্দার সামনে আমরা যা দেখি কটাক্ষ ইত্যাদির কথা বলছি না, কিন্তু বিজেপি নেতারা বলেন যে মামলায় মামলায় তাদের নাকি জেরবার করে দেয়া হয়েছে, এত কেস দেয়া হয়। হ্যাঁ, আপনি নতুন করে কটা কেস 100 পেলেন? কাছাকাছি অর্জুন সিং, আর মুকুলদারও 50-এর কাছাকাছি। আমার তো সুযোগ পাইনি এখনো পর্যন্ত। চেষ্টা করছে ডায়ে বাঁয়ে, মানে আমার কাজের লোক থেকে, রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তারক্ষী থেকে, কাকে কোথায় কিভাবে টাইট দেওয়া যায় সেগুলো করছেন উনি। চেষ্টা উনি অনেক দিন ধরে করছেন। আমার তো অনেক লোকজন আছে, ওনার ডায়ে বাঁয়ে যারা আছে সব ওনার লোক নয়। উনি যা যা করতে চান, বলতে চান, যা যা পরিকল্পনা করেন আমি জানি। আমি অনেক আগে থেকে সতর্ক আছি এবং এই লড়াইটার জন্য আমি প্রস্তুতি নিয়েই বেরিয়েছি বাড়ি থেকে, যে বাংলার পরিবর্তনটা দরকার আছে এবং এই ব্যক্তিকেন্দ্রিকতা 1.5টা লোক সব চালাবে, উনি আর ওনার ভাতসপুত্র, এই জিনিস তো হতে পারে না। এর নিরসন করা দরকার আছে। আমি এর জন্য সমস্ত রকম ঝুঁকি নিতে রাজি আছি। 1970 সালের 15ই ডিসেম্বর আপনার জন্ম। একেবারে ছোট বয়স থেকে প্রত্যেক শনিবার কাঁথি রামকৃষ্ণ মিশনে যেতেন এবং সম্ভবত আপনি তৃণমূলের একমাত্র মন্ত্রী যিনি ছোটবেলায় আরএসএসের শাখা করেছেন স্কুল জীবন থেকে। তো আপনার বিজেপিতেই যাওয়া উচিত ছিল, মাঝে নাকি পথ ঘুরে তৃণমূলে চলে গেছেন? না না, এটা ঠিক কথা না। শাখার সঙ্গে বিজেপির সরাসরি সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি 8, 9, 10 আমার কাঁথিতে শাখা চলতো। কাঁথির শাখাতে আমি ছুটির দিনে যেতাম। ওটাতে শরীর গঠন হয়, মনের বিকাশ হয়, দেশপ্রেম জাগ্রত হয়, জাতীয়তাবোধের চেতনার উন্মেষ ঘটায়। পৃথিবীর সর্ববৃহৎ এনজিও, দেশভক্তি যার কাছে সবচেয়ে বড় জিনিস। শাখাতে কোনোদিন আমি আমার স্কুল লাইফে গেছি, কোনোদিন শেখায়নি যে এই রাজনৈতিক দল করতে হবে, অর্থাৎ তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে শাখা যারা করেছে তাদের কাছে আরাধ্য দেবী হলেন ভারত মাতা, এটা শিখিয়েছে শাখা। তো মাঝের যে সময়টা তৃণমূলে ছিলেন সেই সময়টা এই শাখার সঙ্গে বা এই যারা আপনাদের এই শিক্ষা দিয়েছেন যোগাযোগ সূত্রটা ছিল নাকি ছিন্ন হয়ে গেছিল? না, আমার রাজ্য স্তরে বা জাতীয় স্তরে যোগাযোগ তো মাঝে মাঝে কয়েকজনের সঙ্গে হয়েছে, কিন্তু নিয়মিত যোগাযোগ যেটা আমার ওখানে ছিল আমার শিক্ষাগুরু প্রয়াত নলিনীকান্ত দাস। আমি কলেজের অ্যাকাউন্টসি অনার্সের স্টুডেন্ট ছিলাম, তিনি ওখানকার প্রচারক ছিলেন, তার বাড়িতে আমার যাতায়াত ছিল। আর এখনো বেঁচে আছেন আরেক অধ্যাপক তমলুকের সুধাংশু শেখর সামন্ত, এদের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আপনি প্রত্যেক সভায় তোলাবাজ ভাইপো বলেন, অথচ দল ছাড়ার আগে একান্তে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে। কেন রাজি হলেন? শুনুন, রাজনীতিতে কথাবার্তা এবং আলোচনার দরজা সবসময় খুলে রাখা দরকার আছে। বেশ, পশ্চিমবঙ্গে যে কালচারটা নষ্ট হয়ে গেছে না, আপনাকে কোনো বিরোধী দল নেতার বাড়ির অনুষ্ঠানে, বিরোধী দলের, আপনি যেতে পারবেন না, কোনো সাংবাদিকের সঙ্গে ফ্রিলি মিশতে পারবেন না, অনেক রকম মানে হয়। কিন্তু এই কালচার কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে নেই, যে কালচারটা নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি জানেন, আমরা দলের মধ্যে ছিলাম, মন্ত্রী ছিলাম, সাংসদ ছিলাম, আমাদের ফোন রাজ্য পুলিশ ট্যাপ করত। এখন তো ভালো করেই করে, তখনও ট্যাপ করতো, গতিবিধি নিয়ন্ত্রণ। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এই অবস্থায় নিয়ে গেছে। তাই আমি আলোচনার দরজাটা খুলে রেখেছিলাম। আমি সেদিন সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুজন সিনিয়র এমপির সঙ্গে আমার বসার কথা ছিল। শেষ মুহূর্তে ওনারা দুজন এসে পৌঁছান, যে দুটো নাম আপনি বলছেন। আমি সৌজন্যর খাতিরে ওখানে বসেছি, কথাবার্তা বলেছি, আমার গ্রিভেন্সেস আমি জানিয়েছি। আমি সৌগতবাবুর মতো ওই মিটিংয়ের আলোচনা বাইরে বলিনি, আজও বলবো না। আমি এথিক্স মেনটেন করি এবং আমি ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্র আছে। যে কোনো রাজনৈতিক দল, ইলেকশন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ করা যায় যদি সে রাজনৈতিক দল আমাকে গ্রহণ করতে চায়। আমি কিন্তু ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে এই সুযোগটা নিয়েছি। তাই আমি যেখানে অফ দ্য রেকর্ড আলোচনা হয়েছে, পার্টির অভ্যন্তরে ব্যক্তিগত আলোচনা সেটা আপনি প্রকাশ্যে আনিনি। আপনি আমাকে মার্ক করেছেন এবং আজকেও আমি আনব না। এবং দল ছাড়ার আগে পর্যন্ত আমি এমন কোনো মন্তব্য করিনি যাতে সরকার, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী অসুবিধায় পড়ে বা অস্বস্তিতে পড়ে। আমি কখনোই বলিনি যে নন্দীগ্রাম আন্দোলন আমার একার।
আমি বলেছি নন্দীগ্রামের মানুষের। এখানে মাননীয় সুব্রত বক্সিরা গিয়ে বলেছেন বা অন্য নেতারা গিয়ে বলেছেন বা মিডিয়াতে বলেছেন এই আন্দোলনটা মমতা ব্যানার্জির। আমার এখানে আপত্তি ছিল। ওনারা আবার নন্দীগ্রামে গিয়ে আমার বানানো শহীদ বেদিতে মালা দিতে গিয়ে বলেছেন যে শুভেন্দু অধিকারীর একার আন্দোলন, শুভেন্দু বলছে আমার একার। আমার বলিনি আমি কোনোদিন। আমি বলেছি যে আন্দোলনটা নন্দীগ্রামের মানুষের। আমার মনে আছে প্রথম ওই নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া বলে একটা জায়গা আছে, রাস্তা কাটা ছিল, মুকুলদা তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, বাইকে টিএমসি ঝান্ডা লাগিয়ে চলে গেছিল, পাবলিক ঘিরে ঝান্ডাটা খুলিয়ে কালো পতাকা লাগিয়ে দিয়েছিল, মানে ভদ্রভাবেই খুলিয়ে দিয়েছিল, বলেছিল এই আন্দোলনটা টিএমসির আন্দোলন দলের নয়। আমি বরাবর সেই কথাটা বলি, এত আমিত্ব কেন এই জায়গায়? আমি আপনাকে বলি, আমাকে প্রথমে যখন অনশন মঞ্চ চলছে সেই সময় এখান থেকে ফোন করে নেত্রী, একজন প্রাক্তন রাজ্যের মন্ত্রী, আমি নামটা বলবো না, সারাক্ষণ নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, আমি বলবো না ওর নাম, তা উনি ওনার ফোন থেকে আমাকে বললেন যে নন্দীগ্রামে থেকে কাজ করো। আমি করেছি সেখানে নিষ্ঠার সঙ্গে, আপনারা দেখেছেন সবাইকে নিয়ে করেছি, আমি তো একা নই, কোনো জিনিস কেউ একা করতে পারে না। তারপরে আপনি দেখেছেন 2010-এর 21শে জুলাই মঞ্চ থেকে আমাকে বলল আমি 9ই আগস্ট লালগড় যাব, লালগড়ের সভা তোমাকে অর্গানাইজ করতে হবে, আমাকে দায়িত্ব দেওয়া হলো। আমাকে 27শে জুলাই যুবর প্রেসিডেন্ট করলো 2009 সালে, তারপরে 2010-এর 21শে জুলাই বললো। আমি তারপরে লালগড়ে এন্ট্রি নিয়েছি এবং লালগড় সহ জঙ্গলমহলে আমি সবাইকে নিয়ে হেঁটে হুঁটে খেটে পরিশ্রম করে লালগড়ের জঙ্গলমহলের এন্টার বাঁকুড়া পুরুলিয়া জোনে আমি আমার চেষ্টা মতো করেছি। সেটাও পার্টির একটা কারণ, 2009 সালে লোকসভা নির্বাচন পর্যন্ত ওই জোনে তৃণমূল কংগ্রেসের ফলাফল শূন্য ছিল, আপনার হিসাবগুলো দেখুন। তারপরে কাজ করেছি, সবাইকে ইনভলভ করেছি। ওরা তো মানে উইকেন্ড কাটায় সিঙ্গাপুরে আর ইয়ার এন্ড কাটায় দুবাইতে গিয়ে, এবং বছরে 2 বার আমেরিকা, 2 বার লন্ডনে যায়। আমার পাসপোর্টে তো আপনি দাগ পাবেন না, কাঠমান্ডু ঢাকা পর্যন্ত যায়নি। আমার লাইফস্টাইল সম্পর্কে আমার লোক, আমার অপরাধ একটা, আমি জেলার ছেলে গ্রামের ছেলে বলে তো আমি এই জেলা থেকে এসে এই দক্ষিণ কলকাতার এই 4-5টি লোক, 40টা দপ্তরে 30টা দপ্তর ওদের কাছে, টিএমসির 22টা এমপির মধ্যে 11টা ফ্রম দিস এরিয়া। হোয়াট ইজ দিস? আমি এই এলাকার লোককে বলছি না, কিন্তু গোটা উত্তরবঙ্গ বাদ যাবে কেন? গোটা মেদিনীপুর, গোটা বর্ধমান বাদ যাবে কেন? সেই সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, সুন্দরবন, নামখানা, পাথর প্রতিমা, ওখানে কি শিক্ষিত লোক নেই? ওখানে কি পঞ্চায়েত মন্ত্রী হওয়ার মতো লোক নেই? আপনি জেলা দিয়ে শহর ঘিরতে চাইছেন? শহর আমার সঙ্গে আছে। দক্ষিণ কলকাতায় জিতবো আমরা, টালিগঞ্জে জিতবো, যাদবপুরে জিতবো, বেহালাতে জিতবো, রাসবিহারী ভবানীপুরেও জিতবো, হারবো না কোথাও। পার্টি যদি বলে তুমি ক্যাম্পেইনটা শুধু করবে, ভোটে তোমাকে লড়তে হবে না, তাতেও রাজি। আর যদি পার্টি বলে যে তোমাকে ভবানীপুরে লড়তে হবে, তাতেও রাজি। পার্টি যা বলবে তাই করবে, এটা পার্টি সিদ্ধান্ত নেয়, আর এখানে ব্যক্তি সিদ্ধান্ত নেয়। পার্টি চাইলে আপনি ভবানীপুরে দাঁড়াবেন না, আমি আপনাকে বলছি, আপনি যেভাবে যে প্রশ্ন আপনি যেভাবে, আমি কেন প্রপোজ করতে যাব? পার্টি, এই পার্টি অত্যন্ত সুসংগঠিত পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এখন অত্যন্ত অর্গানাইজ ফোর্স। প্রায় 80,000-এর কাছাকাছি বুথ আছে, তার 90 বুথে বিজেপির বুথ কমিটি আছে, বিজেপির স্ট্রাকচার আছে, বিজেপির সিস্টেম আছে। আমি অল্প দিনের মধ্যে দেখেছি, এবং সবটাই পার্টির মধ্যে আলোচনা করে হয়। আমি একেবারে শৃঙ্খলিত পার্টি কর্মী হিসেবে আমি কাজ করব। আমি অমিতজির সামনে 19 তারিখে বলেছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে পার্টির সমস্ত দায়িত্ব পালন করেছি। আজকে ভারতীয় জনতা পার্টি আমাকে গ্রহণ করেছে, আমি আরও 10 গুণ জোরে ভারতীয় জনতা পার্টির যে কাজ, কর্তব্য, দায়িত্ব, নির্দেশ আমি পালন করব। এখানে ইন্ডিভিজুয়াল শুভেন্দু অধিকারীর কোনো ইচ্ছাও নেই, কোনো সিদ্ধান্ত নেই। বেশ, শুভেন্দুদা, এখান থেকে এই যে রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক, আপনি জানেন আমি 1600 কিলোমিটার দূর থেকে 24 ঘন্টা আগে যে মানুষটার সাক্ষাৎকার নিয়ে এলাম, তার নাম নরেন্দ্র মোদী। তো অন ক্যামেরা এই সম্পর্ক, সৌজন্য নিয়ে কথা হচ্ছে। বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দুর্ঘটনা হয়েছিল, উনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোন করেন, তারপরে ওনার অভিষেকের চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন, বাইরে নিয়ে যাওয়ার ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ভোটের ক্ষতি হবে কিনা ওনার জানি না, কিন্তু উনি আম পাঠান, উপহার পাঠান, আমি গ্রহণ করি। আমাদের ব্যক্তিগতভাবে সম্পর্ক এইরকমই। এই যে একটা ব্যক্তিগত সম্পর্ক, এটার বিভিন্ন রাজ্যের শাসক এবং বিরোধীর মধ্যে আছে,
কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আছে, অথচ একই রাজ্যের শাসক আর বিরোধীর মধ্যে হচ্ছে না কেন? নষ্ট করলো কে? কিছুটা সিপিএম শুরু করেছিল, কিন্তু এতটা খারাপ বুদ্ধও ছিলেন না। আমি তো অপোজিশনের এমএলএ ছিলাম। 2006 সালের 12ই মার্চ আমার বক্তৃতা উনি শুনেছিলেন। সাধারণত বিরোধী দলনেতার কথা শোনেন, শুনতে হয়, কাটছি একদম। তা উনি আমার বক্তব্য শুনেছিলেন 2006 সালের 12ই মার্চ, এবং বক্তব্য শেষে আমাকে ডেকেছিলেন বুদ্ধ। ডেকে আমি তো পার্থ চ্যাটার্জিকে না, পার্থ ব্যানার্জিরা ছিল, পার্থ চ্যাটার্জি ছিলেন, আমি না জিজ্ঞেস করেই গেছিলাম। পরে আমাকে এর জন্য অনেক খেসারত দিতে হয়েছে। আমাকে আর তৃণমূল বক্তব্য রাখতে দিত না, কোনো সৌজন্যের মূল্য। হ্যাঁ, আমাকে স্পিচ দিতে দিত না, ভিতর থেকে ব্যান ছিল। তা আমিও ছাড়ানোর লোক ছিলাম না, আমি কলিং অ্যাটেনশন, মেনশনে আমি আমার বক্তব্য রাখতাম। ওটা তো ফ্রিল্যান্স, আমি পারতাম। আমি কিছু কিছু টুকরো টুকরো বিষয় বুদ্ধহুত দেখেছি। আমি সিপিএমকেও দেখেছি খুব কাছ থেকে। সিপিএমের অনেক নেতা, বামপন্থী নেতাদের আমাদের বাড়ির অনুষ্ঠানে আসতো। ওই যে বললেন না সামাজিক যে সুধীর গিরি আমার বাড়ির অনুষ্ঠানে পুজোতে আসতেন, কাঁথির এমপি ছিলেন। সন্তোষ ব্যানার্জি অসুস্থ হয়েছে, মাঝরাতে 2টোর সময় আমি ওখান থেকে তুলে নিয়ে কলকাতার বেসরকারি নার্সিংহোমে নিয়ে এসে ভর্তি করিয়েছি। এইসব সিস্টেম ছিল। আপনাকে বলি, আমি ইন্দ্রজিৎ গুপ্ত হোম মিনিস্টার ছিল, আমি কলেজের ছাত্র নেতা, কাঁথি কলেজের। আমি বিক্ষোভ দেখিয়ে দিয়েছিলাম, ধাক্কাধাক্কি হয়েছিল, ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছিলাম। ইন্দ্রজিৎ গুপ্ত তা মাঝরাতে আমার বাড়িতে রেড করেছিলেন। জগমোহন সাহেবকে জিজ্ঞেস করবেন, যিনি এখন ফায়ার ব্রিগেডে আছেন। তিনি যখন অ্যাডিশনাল এসপি খড়গপুর ছিলেন, আমার বাড়িতে রেড হয়েছিল, আমি বাড়িতেই ছিলাম। আমার মা খুব সাহসী ছিলেন, তা আছেন এখনো, যদি শিখ। মা গেট খুলে বলে, প্রথম আমার হাতে মারতে হবে। 500 পুলিশ গেছিল, আমাকে প্রথম ডান্ডা দিতে হবে, তারপরে গেটটা ছাড়বো। পুলিশ রাতে 2টোর সময় আধ ঘন্টা ধরে চেজ করে ব্যাক করে, বাড়িতেই ছিলাম। পরের দিন, তখন তো এত ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, অনেক আগের কথা বলছি। আর আপনার আনন্দবাজার পত্রিকাই ছিল সাউন্ড। কুমারেশ ঘোষ ছিলেন আমাদের রিপোর্টার, তাকে অবিভক্ত মেদিনীপুর জেলার সিপিআইএম এর সেক্রেটারি সুকুমার সেনগুপ্ত প্রেস কনফারেন্স করে বলেছেন যে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীদের পলিটিক্যাল ফ্যামিলি। বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল, এরা লুকিয়ে যাওয়ার লোক নয়। পুলিশের এইভাবে মাঝরাত্রে যাওয়া ঠিক হয়নি। সুকুমার সেনগুপ্ত সিপিআইএম এর অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামী, এই কালচার ছিল। এবার ইন্ডিভিজুয়াল শুভেন্দু অধিকারীর কথায় আসি। একটা কথা বিশেষ কেউ জানে না, আপনি আসলে বিবাহিত, আপনার বিয়ে হয়েছে রাজনীতির সঙ্গে। অনেকে বলছেন যে আপনি যাদের শ্রদ্ধা করেন, অনুসরণ করেন, অজয় মুখোপাধ্যায় কিংবা সুশীল ধারা, তারা কেউ বিয়ে করেননি। সারা জীবনের জন্য অজয় মুখোপাধ্যায়ের মতো মানুষরা রাজনীতির জন্য অকৃতদার, আপনিও সেই রাস্তায় হাঁটছেন। শুনুন, আমি কলেজের অধ্যাপক প্রদ্যুৎ মাইতির একটা বই পড়েছিলাম। বেশ, সেই বইতে তিনি পরিষ্কারভাবে অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্ত, সুশীল ধারা সম্পর্কে লিখে গেছেন। তাতে তাদের অকৃত থাকার কারণ বলে গেছেন, দিলে সবটা দেওয়া উচিত, পিছুটান যেন না থাকে। তা এর মেরিট ডিমেরিট দুটোই আছে, কিন্তু আমি এই বই থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখুন ত্রুটিযুক্ত মানুষ, আমরা কেউ অজয় মুখার্জি, সুশীল ধারা, সতীশ সামন্ত নই। আমাদের বহু ত্রুটি আছে, আমি অস্বীকার করতে পারবো না। আমাদের ভালো মন্দ সব দিক মিশিয়ে আছে, কিন্তু কিছু কিছু জিনিস চাইলে আপনি নিতে পারেন। স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক জীবন আপনি পালন করতে পারবেন না, প্রাসঙ্গিক জীবন আপনি পালন করতে পারেন। তাহলে তো রাজ্যের দায়িত্ব আপনাকে নিতেই হবে। রাজ্যের দায়িত্ব আপনার পিছুটান নেই, এই বললেন। আমি বিজেপি, সেটা আপনি যোগ্যতম। না, একেবারে আমি আপনাকে বলে দিচ্ছি যে সেটা তো আপনার প্রশ্নের উত্তরে বলেছি। এর সঙ্গে রাজ্যের দায়িত্ব নেওয়া না নেওয়ার তো কোনো ব্যাপার নাই। আপনার প্রশ্ন ছিল যে আপনি কাদেরকে দেখে অকৃতদার, তার উত্তরের ব্যাখ্যা এইটা। আমি তাহলে এখানে আরেকটা প্রশ্নে আসি, যেটা রাজনীতির প্রশ্ন। অজয় মুখোপাধ্যায় কিংবা সুশীল ধারারা বাংলা কংগ্রেস তৈরি করেছিলেন, সফল হয়েছিলেন, ব্যর্থ হয়েছিলেন, এ নিয়ে নানা মত আছে। আপনি নিজের দল করার কথা কখনো না ভেবে বিজেপিতে যোগ দিলেন। একটা জল্পনা চলছিল মাস কয়েক আগে, তাহলে কি শুভেন্দুবাবু তৃণমূল থেকে বেরিয়ে নিজের দল বা প্ল্যাটফর্ম কিছু করবেন? শেষ পর্যন্ত আপনি বিজেপিতে গেলেন। কোথাও আপনি যাদের, আবার বলছি, শ্রদ্ধা করেন, অনুসরণ করেন, তাদের উদাহরণ থেকে শিক্ষা নিয়েছেন? দেখুন, তখনকার পরিস্থিতি অন্য ছিল। প্রণববাবু আঞ্চলিক দল করেছিলেন, সেটা ফেল করেছে। আমি মোদিজি ভারতবর্ষের লাইমলাইটে আসার পরে আঞ্চলিক দলের পরিণতিটাই সংজ্ঞাটা বদলে দিয়েছেন।
মোদিজির যে ডেডিকেশন এবং এত শক্তিশালী প্রধানমন্ত্রী, এবং বিশেষ করে সেকেন্ড টার্মে গত 1.5 বছরে যে কাজগুলো ভারতবর্ষে দশকের পর দশক করতে পারেনি কেউ, তিনি কিন্তু করে দেখিয়েছেন। তাতে মোদিজি খুব চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, পশ্চিমবঙ্গ থেকে একেবারে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত আঞ্চলিক দলগুলো পরিবার কেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক, এবং উত্তরাধিকারী সূত্রে আপনার উদ্ধব ঠাকরের পরে তার ছেলেই তার জায়গাটা পাচ্ছেন। একইভাবে তামিলনাড়ুতে দেখুন করুণানিধির পরে স্ট্যালিন পাচ্ছেন, ওখানে লালু প্রসাদ যাদবের পরে তেজস্বী যাদবই রাজদের নেতা। পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে পাওয়ার সেন্টার যদি কারোর থাকে, বা আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে চলে গেছেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার ভাতুষপুত্র হিসেবে, যার স্টুডেন্ট পলিটিক্স, ইউথ পলিটিক্সে কোনো রোল নেই, এবং যিনি 11 সালে পার্টি পাওয়ারে আসার পরে, আমি বলতে যাচ্ছিলাম যে কাঁথিতে শিশির অধিকারীর পরে শুভেন্দু না অধিকারী। সেটা আমি তো পলিটিক্যাল ওয়ার্কার হিসেবে এসেছি, শিশিরবাবু আমাকে তো বসিয়ে দেননি। আমি কলেজে আমি বলি, আমি ছাত্র রাজনীতিতে আমার গুরুদেব কে ছিল? কুমুদ ভট্টাচার্য আমার গুরুদেব ছিল, জয়ন্ত ভট্টাচার্য আমার গুরুদেব ছিল, অশোক দেব আমার গুরুদেব ছিল। আমাকে তাপস রায়ের নেতৃত্বে আমি ছাত্র পরিষদ করেছি। আমি কলেজে গিয়ে 11টা অবজার্ভ করেছি, তখন কলেজে 11-12 ছিল, এখন তো উঠে গেছে, এখন তো ফার্স্ট ইয়ার, স্নাতক থেকে কলেজে হয়। আর আমি 12-এ কন্টেস্ট করেছি, গেম সেক্রেটারি হয়েছি। আমি তো পলিটিক্যাল, আমার নেশা বলুন, আমার ইচ্ছা বলুন, বা ওইটা আমি নিজেকে যুক্ত করেছি, সংগ্রামের মধ্য দিয়ে এসেছি। আপনার বহু পুরনো সভায় আমি দেখছিলাম যে আমরা প্রত্যেকে তাই মনে করি যে 42 সালের তাম্রলিপ্ত জাতীয় সরকার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে, ইনফ্যাক্ট দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যাদের ভাবশিষ্য, সেই সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়ের নাম একেবারে চিরস্মরণীয় হয়ে আছে, অথচ আজ আপনি যে দলে গেছেন সেই দলের পূর্বসূরি, জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই 42-এর আন্দোলন নিয়ে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি তার ছিল। 3 মাস পর তিনি লিখছেন, আমি মনে করি না গত 3 মাসের মধ্যে যেসব অর্থহীন উচ্ছৃঙ্খলতা ও নাশকতার কাজ হয়েছে তার দ্বারা আমাদের দেশের স্বাধীনতা লাভের সহায়তা হবে। ভাবুন, অর্থহীন, উচ্ছৃঙ্খলতা এবং নাশকতামূলক কাজকর্ম 42-এর আন্দোলনকে তিনি বলছেন। শুভেন্দু অধিকারী নিজস্ব মূল্যায়নে যাবেন না অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার মূল্যায়নে যাবেন? 42-এর আন্দোলন যখন আপনি মূল্যায়ন করবেন, দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তার এই মন্তব্য বা লেখনির উপরে আমি মূল্যায়ন করবো না, সে অধিকার আমার নেই। আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূল্যায়ন করতে বলি না, আমি বলছি যে যখন আপনি 42-এর মূল্যায়ন করবেন তখন আপনার নিজস্ব মূল্যায়নকে আগে রাখবেন না শ্যামাপ্রসাদ না, মুখোপাধ্যায় আপনি এমন একটা লোককে রিলেটেড করে আমাকে এই প্রশ্ন করেছেন, এটা থেকে আমি স্কিপ করলাম। আপনার প্রশ্ন করার অধিকারও আছে, আমার সরে যাওয়ার অধিকারও আছে। একদম। পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে নতুন সূর্যোদয়। 15 বছরের তৃণমূল সাম্রাজ্যের পতনের পর এবার বাংলার মসনদে বিজেপি। বিরোধী দলনেতা থেকে এবার মুখ্যমন্ত্রীর আসনে, শীর্ষ আসনে শুভেন্দু অধিকারী। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। শনিবার 25শে বৈশাখ ব্রিগেডে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে শপথ নেবেন এ রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। कभी गुरु की ये पंक्तियां सच होती दिखाई पड़ रही है। चित्त जेथा भय शून्य, उच्च जेथा सिर। जहां मन भयमुक्त हो और सिर गर्व से ऊंचा हो, ऐसे बंगाल का रास्ता आज प्रशस्त हो चुका है और बंगाल उस रास्ते पे चल। চার্জশিট প্রকাশের দিন মাননীয় নেতা অমিত শাহজি 2টো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, কিন্তু মন্ত্রিসভায় তার সহযোগী কারা হবেন এ নিয়েও এখন জোর জল্পনা। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় 2 জন উপমুখ্যমন্ত্রী থাকতে পারেন। সূত্রের খবর, একজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন দক্ষিণবঙ্গ থেকে, আরেকজন উত্তরবঙ্গ থেকে। সূত্রের খবর, 2 উপমুখ্যমন্ত্রীর মধ্যে একজন হতে পারেন মহিলা বিধায়ক। हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को अर्पित करें, समर्पित करें। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্তভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। সূত্রের খবর, মন্ত্রী হতে পারেন অগ্নিমিত্রা পাল, স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ, শারদত্ত মুখোপাধ্যায়, সৌরভ শিকদার, রূপা গঙ্গোপাধ্যায়। मित्रों, जब भारतीय जनता पार्टी प्रचंड विजय होती है तो पानीहाटी की प्रत्याशी श्रीमती रत्ना देवनाथ बंगाल भर में माताओं बहनों पर जो अत्याचार हुआ है वो अत्याचार का प्रतीक बनकर सभी माताओं बहनों को एक प्रकार से ढाढ़स बना। हिगलगंज की प्रत्याशी बहन रेखा पात्रा संदेश खाली के अत्याचार के सामने सत्याग्रह की प्रतीक। ओसग्राम की प्रत्याशी कलिता माझी, वो बंगाल के दारुण से दारुण गरीबी में जी रही सभी बहनों के लिए एक आशा का बिंदु है कि हमारा भी प्रतिनिधि विधानसभा में बैठ जाते हैं। মানুষের জয়, মানুষ চেয়েছেন, মানুষ এর বিশাল একটা ম্যান্ডেট দিয়েছেন আমাদেরকে, আমরা তার দায়িত্ব পালন করব, সকলের দায়িত্ব পালন করব। সূত্রের খবর, মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন দিলীপ ঘোষ, ইন্দ্রনীল খাঁ, দীপাঞ্জন চক্রবর্তী, জুয়েল মুর্মু, নমন রায়। ক্যাবিনেটে জায়গা পেতে পারেন দীপক বর্মন, সজল ঘোষ, বঙ্কিম ঘোষ, রুদ্রনীল ঘোষ। মন্ত্রী হতে পারেন সুব্রত ঠাকুর, রথীন্দ্রনাথ বসু, জগন্নাথ চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক। আমাদের একটাই কথা, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তি ফেরানো, পশ্চিমবঙ্গের পরিবেশকে আবার আমাদের নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলা। আমাদের কাজ সবকটা যে জায়গা রয়েছে সেটাকে ঠিক করা, শিল্প সংস্কৃতি জগতে একটু খোলা নিঃশ্বাস নেওয়ার, যেখানে সবাই মিলে, সব ধর্ম সব পেশার মানুষ মিলে একসঙ্গে সব ভুলগুলোকে সরিয়ে ফেলে দিয়ে একটা বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে পারি। ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে দায়িত্বের জায়গায় রয়েছে। অন্ধকার থেকে পশ্চিমবঙ্গকে হাতে কাজ আর পেটে ভাতে জায়গায় কি করে আনা যায় সেই সংকল্পে রয়েছে। যে মুখ্যমন্ত্রী হয়েছে সে প্রত্যেক দিনে 14 থেকে 15 ঘন্টা শুধু যাতায়াত করে, গাড়িতে বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামগঞ্জে যাতায়াত করে। লাস্ট 5 ইয়ার্স ধরে যেভাবে বিজেপিকে তুলে ধরে এনেছে, যেভাবে কার্যকর্তাকে হিম্মত দেখিয়েছে, ওনার দাঁত দিতে হবে। উনি ডিজার্ভ করেন এবং উনি মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের সবার সমর্থন। সূত্রের খবর, স্পিকার পদের জন্য ভাবা হয়েছে তাপস রায়ের নাম। মমতা হেরে গেছে, আমাদের সরকার গড়েছি, আর এর থেকে পাওনা কিছু নেই। এ লড়াই ছিল ধর্মযুদ্ধ, এ লড়াই ছিল তৃণমূল ভার্সেস পশ্চিমবাংলার জনতা, মমতা ভার্সেস জনতা। মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, এটা একটা অন্যরকম অনুভূতি আমার কাছে, যে আমার কোথাও কাউকে গিয়ে কিছু বলতে হয়নি। আমাকে দেখে দূর থেকে মানুষ ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছেন, কেঁদেছেন এবং বলেছেন বিচার আনুন। এই যে এরকম অনুভূতি হয়তো কোনো ক্যান্ডিডেটই পায়নি। আমাদের সলিলদা বলেছেন অধিকার কে কাকে দেয়। পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়? কখনোই নয়, কোনোদিনই নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। তাই অধিকার কেড়ে যে মানুষ এতদিন বঞ্চিত ছিল তাদেরকে ফিরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। অধিকার লড়ে নিয়েছি। এই রকম দুটো অসুরকে, রাক্ষস খোক্ষসকে বধ করেছে, তারা কোথায় এখন জানি না। কার্যত পূরণ হলো একটা বৃত্ত। সরকার থেকে বিরোধী আসন ঘুরে ফের সরকারে, এমন এক সরকারে যার সর্বেসর্বা তিনি।
অনেকেই বলছেন এই উত্থান চমকপ্রদ হলেও একদিনে হয়নি। এই উত্থানের প্রতি বিন্দুতে রয়েছে লড়াই সংগ্রাম। ছোটবেলায় প্রতিদিন নিয়ম করে রামকৃষ্ণ মিশনে যেতেন শুভেন্দু অধিকারী। পছন্দের ছিল মিশনের ভোগ। শিশির অধিকারীর আশঙ্কা ছিল মেজ ছেলে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবেন না তো। ক্লাস 8 থেকে 10 অবধি নিয়মিত কাঁথিতে সংঘের শাখায় ট্রেনিং নিতেন শুভেন্দু। আমাদের আসল একটাই মন্ত্র, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। 8 দশকের শেষ পর্বে কাঁথির প্রভাত কুমার কলেজের ছাত্র রাজনীতিতে হাতে খড়ি শুভেন্দুর। কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের হয়ে শুভেন্দুর রাজনৈতিক জীবনের শুরু। 1995 সালে কাঁথি পৌরসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হন শুভেন্দু অধিকারী। 2001 সালে মুগবেরিয়া বিধানসভা কেন্দ্রে শুভেন্দুকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি তৎকালীন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দের কাছে হেরে যান। 2004 সালে লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে সিপিএম লক্ষণ শেঠের কাছে পরাজিত হন শুভেন্দু। 2006 সালের বিধানসভা ভোটে দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে প্রথমবার জিতে বিধায়ক হন শুভেন্দু অধিকারী। 2007 সালের নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দুর জীবনের টার্নিং পয়েন্ট। নন্দীগ্রাম আন্দোলনের মুখ হয়ে ওঠে অধিকারী পরিবারের মেজ ছেলে। গোটা রাজ্য তার নাম জানতে শুরু করে। তৃণমূল ক্ষমতায় আসার 3 বছর আগে 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার কোনো জেলা পরিষদ দখল করে তৃণমূল, আর সেটা ছিল শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুর। এরই সঙ্গে দক্ষিণ 24 পরগনাও দখল করে তৃণমূল, সেখানেও প্রচার করেছিলেন শুভেন্দু। 2008 সালে এই মদন মিত্রকে সরিয়ে শুভেন্দুকে যুব তৃণমূলের সভাপতি করেন মমতা। 2009 লোকসভা ভোটে তমলুকে লক্ষণ শেঠকে হারিয়ে প্রথমবার সাংসদ হন শুভেন্দু। তার আগে 2006 সালে কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদে বাবার জায়গায় বসেন শুভেন্দু। 2014 সালের লোকসভা ভোটে ফের তমলুক কেন্দ্রে যেতেন শুভেন্দু অধিকারী, কিন্তু তাকে যুব তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে সৌমিত্র খাঁকে বসানো হয়, যে সৌমিত্র খাঁ এখন বিজেপির সাংসদ। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুবা নামে একটি সংগঠন তৈরি করা হয়। 2016 সালে বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রী করা হয় তাঁকে। 2019 লোকসভা ভোটে পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের ফল ভালো না হওয়ায় পর্যবেক্ষকের দায়িত্ব থেকে শুভেন্দুকে সরানো হয়। 2020 অগস্টে তৃণমূলের রাজ্য সরকারি কর্মী সংগঠনের দায়িত্ব থেকে সরানো হয় শুভেন্দুকে। 27 নভেম্বর মন্ত্রিত্ব ত্যাগ। এরপর বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। 2020 19 ডিসেম্বর অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান। 2021 সালে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী, বসেন বিরোধী দলনেতার আসনে। 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুরে পরাজিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামেও যেতেন বিপুল ভোটে। শুক্রবার কলকাতা বিমানবন্দরের এই ছবিটাই সবকিছু স্পষ্ট করে দিয়েছিল। আর তার কয়েক ঘন্টার মধ্যেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শিলমোহর দিলেন অমিত শাহ। शुभेंदु भाई को बहुत बहुत शुभकामनाएं देता हूं कि आप सफल होइए और बंगाल के जनता के पूरी आकांक्षाओं को, आशाओं की पूर्ति का आप माध्यम बनिए। शुभेंदु को मैं लंबे समय से जानता हूं, संघर्षशील व्यक्ति है शुभेंदु जी। एडमिनिस्ट्रेशन को भी देखा है और टीएमसी के दूषणों को भी देखा है। यहां पर सुशासन देने में हमारी टीम के साथ शुभेंदु जी सफल होंगे, इसका मुझे पूरा विश्वास है। আমাদের 321 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা আত্মবলিদান দিয়েছেন, এবং আমি কথা দিতে পারি হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপি কর্মী যারা ক্ষতবিক্ষত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, মিথ্যা মামলার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে কথা দিতে পারি আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। 55 বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি। আরও এক মেদিনীপুরের ঘরের ছেলে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে পরপর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রায় 55 বছর পর জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হচ্ছেন। শুক্রবার বৈঠকের পর শুভেন্দু অধিকারীকে বিজেপির পরিষদীয় দলনেতা ঘোষণা করেন অমিত শাহ। मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আমি কৃতজ্ঞতা প্রণাম জানাবো
বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজিকে, আমাদের প্রধানমন্ত্রীকে, যিনি ব্রিগেড প্যারেড ময়দানে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন, যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি, আমাদের নরেন্দ্র মোদীজিকে আমি আমার অন্তর থেকে কোটি কোটি প্রণাম নিবেদন করব। নরেন্দ্র মোদীজির জন্য সব বিধায়করা একবার উঠে দাঁড়িয়ে 1 মিনিট হাততালি দিন। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন প্রফুল্ল চন্দ্র ঘোষ, তারপর মুখ্যমন্ত্রী হন বিধানচন্দ্র রায়। তিনি ছিলেন আধুনিক বাংলার রূপকার। ভারতরত্ন বিধানচন্দ্র রায় টানা 14 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন প্রফুল্ল চন্দ্র সেন, তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন অজয় কুমার মুখোপাধ্যায়। তার বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত মেদিনীপুরে। তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে প্রথম অকংগ্রেসী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে জোট সরকারের হয়ে ফের মুখ্যমন্ত্রী হন প্রফুল্ল চন্দ্র ঘোষ। 1969 সালে ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন অজয় কুমার মুখোপাধ্যায়। 1971-এ শেষবার অজয় কুমার মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বাড়ি ছিল তমলুকের মালি জঙ্গলে। তখন ছিল অবিভক্ত মেদিনীপুর। তারপর মেদিনীপুর দুভাগে ভাগ হয়, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। এবার পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। অজয় কুমার মুখোপাধ্যায়ের পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 1977-এ ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। জ্যোতি বসুর পর মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। 2011-এ 34 বছরের বামফ্রন্ট সরকারকে হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। পরিবর্তনের রাজ্যে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর ফের পরিবর্তন হলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক মসনদে। এবার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। मैं आज भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में न एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा। বাংলায় বিজেপির সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে বিজেপির সরকার। 1 দশক আগে যা হয়তো কল্পনাও করতে পারতেন না বিজেপির বহু নেতা, তাই এখন বাস্তব। শনিবারে শপথ নিতে চলেছে গেরুয়া সরকার, যার মাথায় শুভেন্দু অধিকারী, আর তাঁর মাথায় এই মুকুট পরিয়ে দিলেন অমিত শাহ। जब 370 हटी तब देश भर के कार्यकर्ताओं के मन में खुशी की लहर दौड़ी थी, मगर मुझे कई वरिष्ठ कार्यकर्ताओं ने कहा था कि अभी भी कुछ कसक बाकी है। मैंने आश्चर्य से पूछा था, भला क्या बचा अब? तब उन्होंने कहा था, बंगाल में भाजपा का झंडा फहराना बाकी है। और आज मैं मानता हूं श्यामा प्रसाद जी जहां पर भी होंगे, मुक्त मन से नरेंद्र मोदी जी के नेतृत्व को वो आशीर्वाद देते होंगे, क्योंकि नेतृत्व ने भारतीय जनता पार्टी को गंगा सागर तक पहुंचाया, गंगोत्री से लेकर। ঐতিহাসিক জয়ের পর এবার ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে প্রথমবার জয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কোনো কসুর করছে না বিজেপি। ইতিমধ্যে সর্বসম্মতিতে বিজেপি পরিষদীয় দলের নেতা বেছে নেওয়া হয়েছে। ভবানীপুর ও নন্দীগ্রামে বিজেপির জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীকে। অর্থাৎ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মেগা ইভেন্টে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। তার আগে এদিন ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত পোহালেই কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা রয়েছি। গতকাল রাত্রির পর্যন্ত এখানে যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তার বহর কয়েক গুণ বাড়ানো হয়েছে। আজকে সকাল থেকে এসপিজি যারা মূলত প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকেন, তারা মাঠের ভেতর মূল মঞ্চ এবং তার আশপাশকে কেন্দ্র করে যেখানে ভিআইপি বা ভিভিআইপিরা অবস্থান করবেন বা কালকে শপথ গ্রহণ করবেন, সেই জায়গার দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির কারণে ব্রিগেডে বেশ কিছু জায়গায় কাদা জমে যায়। এদিন সকাল থেকেই সেই কাদা মাটি সরিয়ে সেখানে বালি ফেলার কাজ শুরু হয়। তারপর সেখানে তৈরি করা হচ্ছে অস্থায়ী রাস্তা। সূত্রের খবর, ভিভিআইপিতে ঢোকা ও বেরোনোর জন্য নির্দিষ্ট রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও সাধারণের প্রবেশের ক্ষেত্রে একাধিক রাস্তা রয়েছে। দেখা যাচ্ছে এই মুহূর্তে ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল সরকারের যারা প্রতিনিধিরা রয়েছেন, তারা মাঠের বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন। যে পয়েন্ট থেকে প্রবেশ আছে, যে পয়েন্ট থেকে বেরোনোর রাস্তা রয়েছে, ভিআইপি সহ যারা সাধারণ মানুষ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন, প্রত্যেকটা জায়গাতে তারা ঘুরে দেখছেন।
প্রস্তুতি খুব ভালোভাবে হচ্ছে। গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলেও যা যা মাটিতে সমস্যা হয় সেগুলো সম্পূর্ণভাবে যত্ন সহকারে সব করা হচ্ছে। আর সবথেকে বড় কথা, এটা ভীষণ আনন্দের, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদের স্থাপিত যে দল, আর তারপরেই সেটা তার অনুসারী যে ভারতীয় জনতা পার্টি, তার সরকার হচ্ছে। এই প্রথম স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী রাজ্যের সরকার হচ্ছে। শপথ গ্রহণের জন্য একটি মূল মঞ্চ তৈরি করা হচ্ছে, আর সেই মঞ্চের দুদিকে করা হয়েছে অস্থায়ী হ্যাঙ্গার। বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ভোটের প্রচার পর্বেই বলেছিলেন নরেন্দ্র মোদী। मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর এই দিনটিকে নতুন সরকারের শপথ গ্রহণের দিন হিসেবে বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণে থাকতে ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও শনিবারের মেগা ইভেন্টে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সহ 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি করা হয়েছে ব্রিগেড চত্বরে। গোটা মাঠের চারিদিক বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মূল মঞ্চ সহ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভিতরে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা এসপিজি। শুক্রবার সকাল থেকে সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, আর বাইরের নিরাপত্তায় রয়েছে পুলিশ। এদিন সকাল থেকে পুলিশের একাধিক পদস্থ অফিসার ব্রিগেডের শপথস্থল পরিদর্শন করেন। থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এসপিজির তরফে যারা প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকেন, তারা মূল মঞ্চ সহ আশপাশে যে সমস্ত জায়গাতে একেবারে অতিথিরা আসবেন সেই জায়গাকে তারা নজরদারি রাখছেন, এবং কলকাতা পুলিশের তরফে ভেতর তো বটেই, বাইরে রাস্তার দিকেও তারা নজরদারি রাখছেন। শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিজেপির পতাকা ও নরেন্দ্র মোদীর কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রেড রোড। আমরা রেড রোডের যে পারে দাঁড়িয়ে রয়েছি মোহামেডান স্পোর্টিং ক্লাব সামনে, এবং সেখানে দেখা যাচ্ছে একের পর এক নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, তিনি যেহেতু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এবং তার কাটআউটে এবং বিজেপির দলীয় পতাকার কাটআউট চারিদিকে ছেয়ে গিয়েছে। শনিবারের মেগা ইভেন্টের আগে একটি ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছেন কলকাতার পুলিশ কমিশনার। তাতে বলা হয়েছে, প্রয়োজন পড়লে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়েতে যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে। পুলিশ জানিয়ে দিয়েছে, শনিবার যত্রতত্র পার্কিং করা যাবে না। এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশ, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন ও ক্যাসুরিনা অ্যাভিনিউ। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, শনিবার ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত কলকাতায় কোনো পণ্যবাহী গাড়ি চলাচল করবে না। তবে এলপিজি সিলিন্ডারের গাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, অয়েল, লুব্রিক্যান্ট বহনকারী গাড়ি, ওষুধ, সবজি, ফল, মাছ ও দুধের গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। ব্রিগেডের রাজকীয় প্রস্তুতি চলছে, তবে প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে বিকল্প ভাবনা চিন্তাও করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। তাই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বিকল্প হিসেবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামও তৈরি রাখা হচ্ছে। তৈরি করা হয়েছে মঞ্চ, হলুদ সাদা রঙে সেজে উঠেছে নেতাজি ইন্ডোর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান, কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিকল্প ভেন্যু হিসেবে তৈরি রাখা হচ্ছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকে। আগামীকাল অর্থাৎ শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর তেমনটাই জানিয়েছে। যদি তুমুল বৃষ্টি হয় এবং তুমুল বৃষ্টিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান কোনোভাবে ভেস্তে যায়, সেক্ষেত্রে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একেবারে সাজো সাজো রব, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে যে ছবিটা, সেটা হচ্ছে যে একেবারে চারিদিকে নতুন রঙের প্রলেপ পড়ছে, নীল সাদা রং মুছে গিয়ে সেখানে হলুদ সাদা রং হচ্ছে, এবং চারিদিক পরিষ্কার হচ্ছে এবং মঞ্চ তৈরি করার কাজ চলছে। ফলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিকল্প ভেন্যু হিসেবে এই নেতাজি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে
তৈরি রাখা হচ্ছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি জোর কদমে চলছে। এখানে যে রং, সেই রঙের নতুন রঙের প্রলেপ পড়ছে সেই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কোনোভাবে যদি অনুষ্ঠান না হয়, এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়, সেক্ষেত্রে কিন্তু যে দর্শক সংখ্যা, সেই দর্শক সংখ্যা অনেকটাই কমে যেতে পারে। কারণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে পরিমাণ দর্শক ধরে তার অনেক কম দর্শক নিয়ে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেক্ষেত্রে অনুষ্ঠান হবে। অর্থাৎ নতুন মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান এর বিকল্প ভেন্যু হিসেবে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকে একেবারে তৈরি করা হচ্ছে। একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে। এখানে দেখা যাচ্ছে যে মেন যে মঞ্চ, সেই মূল মঞ্চের কাজ চলছে এখন। ওখানেই হবে মূল মঞ্চ এবং তার সামনে হবে দর্শক আসন। এখানে দর্শকরা বসবেন এবং যে ভিভিআইপিরা থাকবেন সেই ভিভিআইপিরা বসবেন দর্শকের একেবারে সামনের সারিতে। কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেন শপথ গ্রহণের অনুষ্ঠান হবে, কিন্তু তারই বিকল্প হিসেবে তৈরি রাখা হচ্ছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকে। দেখা যাচ্ছে যে দর্শক আসন, সেই দর্শক আসনের যে সিটগুলো, সেই সিটগুলোকেও পরিষ্কার করা হচ্ছে এবং সিটগুলোর নিচে যে এই যে নতুন রঙের প্রলেপ পড়ছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সাদা এবং হলুদ রং রয়েছে, নীল সাদা রং মুছে এখানে হলুদ এবং সাদা রং করা হচ্ছে। ফলে সব মিলিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের একটা বিকল্প অল্টারনেটিভ ভেন্যু হিসেবে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকে একেবারে তৈরি রাখা হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য। 15 বছর পর রাজ্যে পালাবদল, তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। বুধবার পুরনো মন্ত্রিসভার মেয়াদ শেষ হয়েছে। শনিবার ব্রিগেডের শপথ নেবেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। गुंडागर्दी, हिंसा, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी, ये जो त्रास था बंगाल की जनता पर, हमारे नए मुख्यमंत्री के चार्ज लेते ही कुछ ही महीनों में ये सारा समाप्त हो जाएगा और बंगाल के किलोमीटरों दूर, सैकड़ों किलोमीटर दूर तक होगा। এরই মধ্যে নতুন করে সেজে উঠছে বিধানসভা। নতুন রঙের পোচ পড়েছে, সংস্কার হচ্ছে মন্ত্রীদের ঘর, আলো দিয়ে সাজানো হয়েছে গোটা বিধানসভা চত্বর। আমরা রয়েছি রাজ্য বিধানসভার একদম মূল ফটকের বাইরে। এইভাবেই নতুন সরকার এবং নতুন সরকারকে উদযাপনের জন্য এইভাবেই সেজে উঠেছে রাজ্য বিধানসভা। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে লাইট লাগানো হয়েছে। মূল যে ফটক রাজ্য বিধানসভার, সেখান থেকে সোজা যে বিল্ডিং দেখতে পাচ্ছি, মূল বিল্ডিং, অধিবেশন কক্ষ, তার ভেতরে এইভাবেই লাইটে লাইটে, আলোয় আলোয়, মালায় সাজিয়ে ফেলা হয়েছে। এবং এই যে বিধানসভা ভবন, সেই বিধানসভা ভবনের যে বাইরে যে প্ল্যাটিনাম জুবিলি যে ভবন আছে, অর্থাৎ স্মৃতি ভবন, বা তার পাশের যে অ্যানেক্স বিল্ডিং, যেটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত যে এখানেই আপাতত মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হবে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবারই স্পষ্ট করে দিয়েছে, নবান্ন নয়, তাদের সরকার চলবে রাইটার্স থেকে। সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রী মন্ত্রীরা কোথায় বসতে পারেন ইতিমধ্যে তা খতিয়ে দেখতে শুরু করেছে পিডব্লিউডি। কিন্তু যতদিন পর্যন্ত মহাকরণের সংস্কার শেষ না হচ্ছে, ততদিন বিধানসভার অ্যানেক্স বিল্ডিং, প্ল্যাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিং এ মুখ্যমন্ত্রীর সচিবালয় হতে পারে বলে খবর সূত্রে। শুক্রবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু সহ তৃণমূলের প্রাক্তন মন্ত্রীদের ঘরের সামনে থেকে নেম প্লেট খুলে ফেলা হয়। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের ঘরও সংস্কারের জন্য খোলা হয় এদিন। আমরা আজকে যে বিধানসভায় দেখছি শুনশান বিধানসভা, অধিকাংশ মন্ত্রীদের যে দপ্তর বা মন্ত্রীদের ঘর তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে বিধানসভার যারা স্টাফ আছেন বা কর্মীরা আছেন, তারা পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘর ছিল, অর্থাৎ অতীতে পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘরে বসতেন, সেই ঘরের তালা তারা ভাঙেন এবং পাশাপাশি অন্যান্য জায়গায় পরিচর্যা শুরু হয়েছে। আমরা যে তিনতলায় আছি বিধানসভায়, সেখানে একটার পর একটা মন্ত্রীর ঘর এখানে আমরা দেখা যাচ্ছে এবং সেই ঘর পরিচর্যা হচ্ছে। বাইরে লাইট বসছে, কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি বাগানে প্রচুর কর্মী তারা কাজ করছে। রাজ্যে ক্ষমতায় আসার 2 বছরের মধ্যেই মহাকরণ ছেড়ে নবান্নে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন সেখান থেকেই রাজ্যে প্রশাসনিক কাজকর্ম চলত। সেই নবান্নেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে থেকে নামের ফলক সরিয়ে ফেলা হয়েছে। এছাড়াও অর্থ, কৃষি, বিপর্যয় মোকাবিলা, দমকল, সেচ দপ্তরের মতো কয়েকজন মন্ত্রীর অফিস ছিল নবান্নে।
বৃহস্পতিবারই তাদের নেম প্লেট খুলে ফেলা হয়েছে। मैं मानता हूं श्यामा प्रसाद जी जहां पर भी होंगे मुक्त मन से नरेंद्र मोदी जी के नेतृत्व को वो आशीर्वाद देते होंगे, क्योंकि नेतृत्व ने भारतीय जनता पार्टी को गंगा सागर तक पहुंचाया, गंगोत्री से लेकर। রাজ্যে আরও এক পরিবর্তন, ফের পালাবদল। বুদ্ধদেব ভট্টাচার্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মাথায় মুকুট পরিয়ে দিলেন অমিত শাহ। যে ইস্যুকে সামনে রেখে বিশাল জয় পেয়েছেন, সেই অনুপ্রবেশ ইস্যুও ফের উঠে এলো তার মুখে। त्रिपुरा में हमारी सरकार है, आसाम में हमारी सरकार है और बंगाल में भी अब हमारी सरकार बनी है। घुसपैठ असंभव होने वाली है, गौ तस्करी असंभव होने वाली है। बंगाल सरकार और भारत सरकार इस सीमा को राष्ट्र की सुरक्षा के अभेद किले के अंदर परिवर्तित कर लेगी। भारतीय जनता पार्टी का वादा है बंगाल की जनता को कि न केवल बंगाल, पूरे देश भर से हम एक एक घुसपैठियों को चुन चुन कर निकालेंगे और देश को घुसपैठिया मुक्त करेंगे। ये देश की सुरक्षा का मुद्दा है। প্রায় 1.5 দশক পর রাইটার্সে ফিরছে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর। 2011তে ক্ষমতায় আসার পর গঙ্গার পশ্চিম পাড়ের নবান্নতে রাজ্যের প্রশাসনিক দপ্তর সরিয়ে নিয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল সংস্কারের পর কিছুদিনেই আবার মহাকরণে ফিরবে সব। আমরা একটা জায়গা খুঁজছিলাম যে অন্তত কিছুদিনের জন্য যদি আমরা সবাই শিফট করে যাই, তাহলে এটাকে যে জায়গাগুলো নিয়ে ভয়ানক একটা আতঙ্কের পরিবেশ আছে, সেই জায়গাটাকে আমরা তাহলে সুন্দরভাবে একটা প্ল্যানিং করে সিস্টেমে নিয়ে আসতে পারি। এবং সেই জন্য আমরা এই যে HRBCর বিল্ডিংটা যেটা আমরা দেখলাম 14 তলা বিল্ডিং, এখানে 2 মাস টাইম দিয়েছি আমরা। বাদবাকি জিনিসগুলো সব করে 1 অক্টোবর আমরা রাইটার্স থেকে ওখানে শিফট করব টেম্পোরারিলি, যতদিন পর্যন্ত রাইটার্সের এই রিমডেলিংয়ের কাজটা, যেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারটা কমপ্লিট না হচ্ছে। কিন্তু কেউ কথা রাখেনি। 15 বছরে আর মহাকরণে ফেরেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একা পড়ে থেকে খাঁ খাঁ করেছে লালবাড়ি। 15 বছরেও শেষ হয়নি সেই সংস্কার। বিজেপি ক্ষমতায় আসার পর তারা জানিয়েছে আবার গঙ্গার পূর্ব পাড়ের রাইটার্স থেকেই সরকার চালাবে। সেই মতো সংস্কারের কাজ চলছে। আমরা তৃণমূলকে হারাবো, তৃণমূল হারতে চলেছে, তৃণমূল হারবে এবং আমরা নবান্ন থেকে নয়, আমাদের 2026-এর মুখ্যমন্ত্রী রাইটার্স থেকে সরকার পরিচালনা করবেন। রাইটার্সের মেন ব্লকে ছিল মুখ্যমন্ত্রীর ঘর, যে ঘরে বসেছেন জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য। মহাকরণের এই যে বারান্দা দেখা যাচ্ছে, বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে, এইখান থেকেই কিন্তু বামফ্রন্টের শেষ মুখ্যমন্ত্রী প্রয়াত শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি এইখান থেকেই তার যে সরকার ছিল, অর্থাৎ যে শেষ বামফ্রন্ট সরকার ছিল, সেই সরকার তিনি চালাতেন। সামনে এই মুহূর্তে আমরা যে লিফট দেখতে পাচ্ছি, প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এই লিফট থেকেই মহাকরণের দোতলায় আসতেন এবং তারপরে সামনের এই যে লম্বা বারান্দা বা করিডোর রয়েছে, এই করিডোর দিয়ে হেঁটেই তিনি কিন্তু নিজের যে ঘর রয়েছে, সেই ঘর বা নিজের অফিস রয়েছে, সেই অফিসে তিনি পৌঁছতেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যে এই বারান্দায় বা এই যে গোটা মহাকরণের একটা বিস্তীর্ণ অঞ্চল, সেটা দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সেই সংস্কারের যে গতি রয়েছে, সেই গতি কিন্তু বহু গুণ বেড়ে গিয়েছে। তার কারণ রাজ্যের সদ্য নির্বাচিত বিজেপি সরকার, তারা ঠিক করেছেন যে এই মহাকরণ থেকেই তারা তাদের সরকার পরিচালনা করবেন। এবং এই মুহূর্তে আমরা যে ঘরের ভেতর প্রবেশ করছি, এই ঘর, অর্থাৎ এই যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ঘর থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াত শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার সরকার পরিচালনা করতেন। এবং এই যে ঘর ছিল, এই ঘরের ভেতরই তার গোটা যে কর্মকাণ্ড, অর্থাৎ এই ঘর থেকে বসেই তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার সরকার পরিচালনা করতেন। এই মুহূর্তে সেই ঘরের সংস্কারের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বহু জায়গায় এই যে ঘর রয়েছে, সেই ঘরের বহু জায়গায় এই সংস্কারের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। মহাকরণ 150 মিটার লম্বা এক লালবাড়ি, বিবাদী বাগের বুকে দাঁড়িয়ে থাকা কয়েক যুগের ইতিহাসের সাক্ষী আইকনিক বিল্ডিং।
1776 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লার্ক বা রাইটারদের থাকার জন্য লালদিঘির পাড়ে এই বাড়ি তৈরির কাজে হাত দেন স্থপতি টমাস লিওন্স। নাম দেওয়া হয় রাইটার্স বিল্ডিং। নির্মাণ কাজ চলে 1780 সাল পর্যন্ত। রাইটার্স বিল্ডিং ছিল সেকালের কলকাতার প্রথম 3তলা ভবন। 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ব্রিটিশ ভারতের রাজধানী। স্বাধীনতার পর থেকে এই ঐতিহাসিক ভবন ছিল রাজ্য সরকারের সদর দপ্তর। বিধানচন্দ্র রায় থেকে প্রফুল্ল সেন, অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল ঘোষ, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছে এই বাড়ি। প্রায় 1.5 দশক পর ফের পুরনো চেহারায় ফেরার অপেক্ষায় রয়েছে রাইটার্স বিল্ডিং। এরই মধ্যে শনিবার সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির একাধিক নেতা, বিধায়ক। কঠিন পরিশ্রম, ত্যাগ, বলিদানের পর রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক আসনে ছেলে, বেজায় খুশি বাবা। অন্যদিকে পুরনো দল ও একদা দলনেত্রীর ওপর বেজায় ক্ষুব্ধ শিশির অধিকারী। মানুষ ওর সঙ্গে নেই, মানুষ ওর সঙ্গে নেই, মানুষ শুভেন্দুর সঙ্গে চলে গেছে। আমরা যেদিন মমতার সঙ্গে ছিলাম তখনও মমতার হাতে দল ছিল না, এবং এখনো একটু পরিষ্কার নাই বাদ। শনিবার শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু প্রাক্তনী হয়েও এখনো তা মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। না সমাজ মাধ্যমে নিজের নামের পাশে প্রাক্তন বসিয়েছেন, না রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তামিলনাড়ুতে কিন্তু হারের পর এমকে স্টালিন ইস্তফাও দিয়েছেন, আবার সোশ্যাল মিডিয়াতেও নিজেকে আর মুখ্যমন্ত্রী বলছেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা করলেন না বা করতে পারলেন না? 2011 সালে ভোটের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে সম্মান বজায় রেখে ইস্তফা দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই রাস্তায় হাঁটতে পারলেন না? মুখ্যমন্ত্রীর উপদেষ্টারা সবাই পদত্যাগ পত্র দিয়ে দিয়েছেন, তারা পদত্যাগ করেছেন, মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেননি। কিন্তু জয়ন্ত বলল বলে আমার শুধু মনে পড়ছে 2011 সালের 13ই মের কথা। আজ থেকে ঠিক 15 বছর আগে সেদিনও একেবারে ওই ভোরবেলা থেকে ঘন্টার পর ঘন্টা স্টুডিওতে লাইভ সম্প্রচার করছি এবিপি আনন্দে। দুপুর 11:15 ওই লাইভের মধ্যেই মোবাইলে ফোন এলো তৎকালীন মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে। সম্ভবত জয়দীপ দা, মানে জয়দীপ মুখোপাধ্যায় জানালেন দুপুর 2টোয় বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করতে রাজভবনে যাবেন। কার্যক্ষেত্রে দুপুর 2টোর 1 ঘন্টা আগে, মানে দুপুর 1টায়, ঠিক 1টার সময় বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজভবনে পৌঁছে গেলেন। রাজ্যপালের সঙ্গে দেখা করলেন, নিজের পদত্যাগপত্র জমা দিয়ে 15 মিনিটের মধ্যে রাজভবন থেকে বেরিয়ে এলেন। এবিপি আনন্দের লাইভ সম্প্রচারে ঠিক সেই মুহূর্তটা একটু নস্টালজিক হতে মাঝে মাঝে ভালোই লাগে, দেখে নি। 2টোয় বলেছিলেন মুখ্যমন্ত্রী সচিবালয়, তার আগেই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি যাদবপুর থেকেও জিততে পারেননি। প্রায় 11,000-এরও বেশি ভোটে তিনি পিছিয়ে রয়েছেন। দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দেননি, বেরিয়ে যাচ্ছেন রাজভবন থেকে পদত্যাগ করে। আচ্ছা, ভেতরে কি হয়েছিল? রাজ্যপাল বুদ্ধদেব ভট্টাচার্যকে অনুরোধ করেন নতুন সরকার গঠন হওয়া অবধি বুদ্ধবাবু যেন ওই তদারকি সরকারটা চালান। বুদ্ধবাবু মেনে নেন। নৈতিকতা এমন ছিল সেই সময়ে যে বুদ্ধদেব ভট্টাচার্য, এই যে ফুটেজটা দেখলেন না, সরকারি গাড়িতে রাজভবনে গেছিলেন, কিন্তু রাজভবন থেকে বেরিয়ে ওই সিঁড়ি দিয়ে নেবে আলিমুদ্দিন স্ট্রিট এসেছিলেন দলের গাড়িতে, গাড়িটা বদল করে। ভাবুন, তখনও কিন্তু তদারকি সরকারের মুখ্যমন্ত্রী। এই সৌজন্যের বৃত্তটা সম্পূর্ণ হয় রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে বুদ্ধবাবু উপস্থিত হলেন। সেইখানে সঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। দেখুন সেই মুহূর্তের ছবি। দেখুন, অনেকেই 4 আনা 6 আনার নেতারা বলেন যে মিডিয়ার জন্য নাকি 34 বছরের বামফ্রন্ট সরকার হেরে গেছে। একেবারে ঘটনাটা তা নয়, এবং বুদ্ধদেব ভট্টাচার্য স্বয়ং কোনোদিন তা মনে করেননি। যদি করতেন তাহলে তার মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পর যখন তৃণমূল সরকার গঠিত হলো, তখন একটার পর একটা এক্সক্লুসিভ এবং অসাধারণ সাক্ষাৎকার এই এবিপি আনন্দ স্টুডিওতে এসে আমাকে দিতেন না। এবং আজকে সেই সাক্ষাৎকারগুলো দেখলে মনে হয় যে সামনের ভবিষ্যৎটা একেবারে দেখতে পেয়েছিলেন। আমি এই অনুষ্ঠানের পরে এই সঙ্গে সুমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাক্ষাৎকারগুলো পোস্ট করব, দেখবেন বহু ক্ষেত্রে চমকে উঠতে হয়। কিন্তু কথা সেটা নয়। আমি তারপরে প্রথমবার যখন প্রাক্তন হয়ে
প্রথমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য স্টুডিওতে এলেন। আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে আপনাকে জনসভায় দেখা যাচ্ছে না, প্রায় 2 মাস আপনি নেই। উনি বলেছিলেন, কি গুরুত্বপূর্ণ কথা ভাবুন, নির্বাচনে একটা পরিবর্তনের পর আমার মনে হয়েছে একটু দূরে থাকাই কিছুদিনের জন্য উচিত, সেটাই শোভন। আমি পাবলিক লাইফ থেকে দূরে ছিলাম না, যাতায়াতটা মিটিং করাগুলো একটু কমিয়েছিলাম, জনগণের কাছে কিছু বলতে যাব তো বটেই, কিন্তু তার জন্য একটু সময় নিয়েছিলাম। আমি বলছি এটা কি খুব স্বাভাবিক ছবি নয়? তখন আমরা সত্যি খুব স্বাভাবিকভাবে গুরুত্ব দিইনি। আজকে 26-এ দাঁড়িয়ে 15 বছর পর মনে হচ্ছে যে এই ছবিটা বোধহয় দেখানো দরকার। আসলে এটাই তো স্বাভাবিক সৌজন্যের ছবি। দেখুন কি জিজ্ঞেস করেছিলাম, বুদ্ধবাবু উত্তরে কি বলেছিলেন। বুদ্ধবাবু, আমার প্রথম প্রশ্ন, কেমন আছেন? দীর্ঘদিন, বেশ কয়েক মাস আপনাকে জনসভায় দেখা যায়নি, পার্টি অফিসে নিয়মিত গেছেন কিন্তু পাবলিক মিটিং করেননি। তার কোনো বিশেষ কারণ? নির্বাচনের ধাক্কায় হতাশা? না, হতাশা আমার হওয়া সম্ভব নয়। আমি সবসময় আশাবাদী। নির্বাচনে একটা পরিবর্তনের পর আমার মনে হয়েছে একটু দূরে থাকাই কিছুদিনের জন্য উচিত। সেটাই শোভন। পাবলিক লাইফ থেকে আমি কোনো দূরে ছিলাম না। যাতায়াতটা, মিটিং করাটা একটু কমিয়েছিলাম, কিন্তু পার্টির মিটিং, আভ্যন্তরীণ মিটিং কোনো সময় উপেক্ষা করেছি। জনগণের নাকি চিঠি দিয়েছেন পার্টি কর্মীদের? সেটা আগেও দিয়েছি, এখন বেশি দিই। জনগণের কাছে কিছু কথা বলতে যাব, এটার জন্য একটু সময় নিয়েছিলাম। জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, সে একজন রাগ করে বলছেন আমি চেয়ার ছাড়বো না, কি করা যাবে? এখন তার রাগ তো ভাঙাতে আর কেউ যাবে না। এককালে হয়েছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সুধীন্দ্র কুলকার্নির মানে ঘর্মাক্ত অবস্থায় তাকে ঢুকতে এবং বেরোতে আমরা বারবার ওই 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাইরে থেকে দেখেছি। পেট্রোলের দাম, ডিজেলের দাম 2.5 টাকা 2 টাকা 50 পয়সা বাড়লে উনি সকাল বিকেল পদত্যাগ করতেন। আর দিল্লি থেকে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত সুধীন্দ্র কুলকার্নি এসে ওনাকে খালি মানাতেন যে আপনি পদত্যাগ করবেন না। আর এবার ওনাকে কেউ বলতেও যাবে না যে আপনি পদত্যাগ করুন, কি পদত্যাগ করবেন না, কারণ সংবিধানে তার নির্দিষ্ট ব্যবস্থা আছে। এবার আপনি একটা বিষয় বললেন যে তৃণমূলের এরকম ঘটনা তো কেউ ভাবতে পারেননি সংবিধানে। তৃণমূল অনেক কিছু করেছে যেটা সংবিধানে যারা লিখেছেন তারা কখনো ভাবতেই পারেনি। আমি 2019 সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করি। আমার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করে জিতে সাংসদ হয়েছিলেন, তিনি বাংলাদেশ থেকে 2জন অভিনেতাকে নিয়ে এসেছিলেন তার ওই প্রচার করার জন্য। আপনাদের হয়তো মনে আছে, এখন আর্কাইভে পাবেন। আমি যখন নির্বাচন কমিশনে এটা নিয়ে আপত্তি করি, তাদের একজনের বোধহয় আমার যত স্মৃতিতে আছে ভিসা এক্সপায়ার করে গেছিল। আমি সেটাও বলছি না। আমি যখন আপত্তি করি, তৃণমূলের একজন নেতা যিনি এখনো সাংসদ আছেন, তিনি বললেন আইনে কোথায় লেখা আছে যে বিদেশি অভিনেতা অভিনেত্রী প্রচার করতে পারবে না। তিনি বলেছেন অন রেকর্ড, এবিপি আনন্দের আর্কাইভে পাবেন। আসলে যারা নির্বাচনের আইন বানিয়েছিলেন তারা তো কখনো কল্পনা করতে পারেননি যে বিদেশ থেকে এসে এখানে এসে প্রচার করবে। এইটার জন্য অদ্ভুত সব ঘটনা তৃণমূল কংগ্রেস করতে পারে। এমন একটা ইউনিক দল, এখন তাদের আরাবুল ইসলাম তাদের দলে নেই। আপনাদের মনে আছে এই আরাবুল বাবু একজন, এবং আরাবুল ইসলাম এই অভিযোগ তুলছেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, এও দেখতে হলো 15 বছরের ভাবুন আপনি তাহলে। এবং আরাবুল ইসলাম কি করছেন, একটা কলেজের সভাপতি, তিনি একজন শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারলেন, তা নিয়ে কথা হলো। আপনারা বললেন যে একজন 8 পাস না 8 ফেল, সে কি করে সভাপতি হয়? তৃণমূলের একজন নেতা বললেন রবীন্দ্রনাথ যদি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে কোনো ডিগ্রি ছাড়া, আরাবুল ইসলাম কি দোষ করলো? এই কথা সাধারণ বাঙালি বলতে পারেনি এতদিন। এই দুঃসাহস তৃণমূল কংগ্রেস দেখিয়েছে। তার জন্য তৃণমূল কংগ্রেস পারে না, এমন পৃথিবীতে কিছু নেই। তৃণমূল কংগ্রেসের নেত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি যে সমস্ত কবিতা লিখেছেন, ওই কবিতা বাঙালি পড়ে শক্তি চট্টোপাধ্যায়ের কথা ভাববে না, জীবনানন্দের কথা ভাববে না, রবীন্দ্রনাথের কথা ভাববে না, তাকে ভাববে। এটা আমরা ভাবতে পারছি না। শুধু তাই নয়, আমাদের ভাবুন তো রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেন না। এতদিন ছবি এঁকেছে, আমি ফেসবুকে দেখছিলাম যে আমরা একজন শিল্পী থেকে হারালাম। তিনি ছবি আঁকেন, তিনি গান, তিনি 20 কিলোমিটার হাঁটেন, তিনি কবিতা লেখেন, তিনি পারেন না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। বাটুল দি গ্রেটকে বাদ দিলে এত শক্তিশালী ব্যক্তিত্ব
পৃথিবীর ইতিহাসে এসছেন বলে আমার জানা নেই। হার নিয়ে ইতিমধ্যেই কিন্তু কাটাছেঁড়া শুরু হয়ে গেছে এবং অনেকেই শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাতে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদার ডাকসাইটে নেতা, সেই কংগ্রেস আমল থেকে, আমি যবে সাংবাদিকতায় এসেছি তারও অনেক আগে থেকে তিনি রাজনীতি করছেন। তিনি বলছেন কোট আনকোট অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিল। অতীন ঘোষ, ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট লিডার্স, আবার তার ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। আমাদের সাংবাদিকতায় আসার আগে থেকে, বহু আগে থেকে তারা রাজনীতিতে আছেন এবং স্বমহিমায় আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইনফ্যাক্ট চূড়ান্ত দক্ষিণ কলকাতা প্রীতি যদি তার না থাকতো তাহলে এই তৃণমূল দলের একেবারে শীর্ষে পৌঁছতে পারতেন অতীনবাবু, অনেকেই জানেন। তিনি বলছেন, আবার বলছি কোট আনকোট, অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্পোরেট স্টাইলে চলেন, তাই তৃণমূল স্তরে দল আর পৌঁছতে পারছে না। রত্নাদেবী আপনারা দেখলেন একেবারে নিজেই বলে দিচ্ছেন যে তৃণমূলের অনেক নেতা সিন্ডিকেট আর তোলাবাজির সঙ্গে যুক্ত, না বললে যে কিছু যেত আসতো, বাস্তবতা পাল্টাতো তা নয়, কিন্তু রত্নাদেবী মানছেন এটা গুরুত্বপূর্ণ। দলটাকে এখন এক রাখাই কি সব থেকে বড় চ্যালেঞ্জ? ৮০টা বিধায়ক শেষ পর্যন্ত তৃণমূল ধরে রাখতে পারবে তো? প্রদীপ্ত কি বলে? না দেখো, ৮০টা বিধায়ক ধরে রাখতে পারবে কি পারবে না এই প্রশ্নের উত্তর আগে আমার কিছু দুজনের কমেন্টের কনটেক্সটে কমেন্ট আছে। দাদা 2021-এর কথা বললেন যে বিদেশি ন্যাশনাল এনেছিল, ওরা তো সংবিধান সব জানে। এই ছবিটা হচ্ছে গুজরাটের 2022-এর বিধানসভায় বিজেপির প্রার্থীর ছবি, সেখানে তারা বিদেশি ন্যাশনাল এনেছিলেন। এই ছবিটাই পরিষ্কার সেটা দেখা যাচ্ছে এবং এটা গুজরাটের বিজেপির যে টুইটার, যে ইউটিউব ভিডিও সেখান থেকে নেওয়া, আমার তৈরি করেন। এবং এটা নিয়ে সাকেত গোখেল তিনি একটা চিঠিও লিখেছিলেন। ফলে বিজেপি যেটা জানে সেটা বিজেপি নিজেরাই করছে ভুল, সেই বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে। তার উদাহরণ আমরা এখন রাজ্যের দিকে দিকে দেখতে পাচ্ছি। বুলডোজার কিরকম কাজ শুরু করছে, কিরকম 4 জন পোস্ট পোল ভায়োলেন্সে মারা যাচ্ছেন, সেই আলোচনার দিনে আমরা আজকে পাচ্ছি না। আমি শেষ করে দিই স্যার। ঠিকই, দেখুন আমি প্রদীপ্তর সঙ্গে একদম একমত যে ভায়োলেন্স একেবারে একটা ঘটনা হলেও একই রকমভাবে সমানভাবে ঘৃণ্য, এবং এই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি বদলের কথা বিজেপি বলে, একটা ঘটনাও কিন্তু সেই যে তার দাবি, তার আশ্বাস এবং যে প্রতিশ্রুতির কথা ভেবে এত মানুষ বিজেপিকে সমর্থন করেছেন তাদের কাছে একটা ধাক্কা। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে নিউ টাউন এবং হাওড়াতে বিজেপি কর্মী খুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবার বিজেপির হাতে তৃণমূল খুন নানুর এবং বেলেঘাটায়, এবং তারপর ন্যাজাটের গোলমাল ইত্যাদি আছে। আমি বলছি এটা 6টা 5টা বা একদম কেউ বলতে পারেন ওই ফুটবল স্কোরের মতো 2-2 হয়েছে, ব্যাপারটা হালকা নয়। ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, একটা ঘটনা হলেও সেটা মারাত্মক। এবং এর একটা অংশ আছে, সেটা হচ্ছে বিজেপি আজকে প্রেস কনফারেন্স করে এবং পুলিশের সর্বস্তরে প্রেস কনফারেন্স করে এই যে বুলডোজার ইত্যাদি বললো না, একেবারে নির্দেশ হয়েছে যে যারা ভাড়া দেবেন তাদেরও গ্রেফতার হতে হবে, বা কেউ যদি ধার দেন মিছিলে গ্রেফতার হতে হবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি এটা পোস্ট করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ফলাফল প্রকাশের পর প্রথম বাক্য হচ্ছে, হোয়াট এভার ভার্ডিক্ট দ্য পিপল ডেলিভার মাস্ট বি অ্যাকসেপ্টেড বাই এভরিওয়ান ইন আ সিভিলাইজ সোসাইটি। একে ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সিভিলাইজ সোসাইটির পার্ট নয় এরকম বলছেন নাকি? না, সেটা তো অবশ্যই একটা আলোচনার বিষয় এবং আমি আলোচনাও করবো, এখানে 164 নম্বর ধারাও আসবে। কিন্তু যে ইস্যুটা তুলেছি, দুটো কমেন্ট করব বলেছিলাম, আর একটা কমেন্ট আমি জানি না এটাই স্বাধীনতা কিনা। যেখানে এই উদয়নারায়ণপুরের ঘটনা দেখালে, এরকম হাওড়ায় ঘটনা হয়েছে, এরকম বারাসাতে ঘটনা হয়েছে, সিআরপিএফ জাস্ট পিছনে দাঁড়িয়ে রয়েছে আর একের পর এক ভাঙা চলছে, একটা রাস্তার নাম বদল হয়ে যাচ্ছে, ক্লাব দখল হয়ে যাচ্ছে। আমি জানি না জয়ন্তদা এই স্বাধীনতার কথাই বলছেন কিনা, যে স্বাধীনতার কথা উনি শুরুতে বললেন। আমি এটাও বলো যে তৃণমূল কর্মীর হাতে যখন নিউ টাউন আর হাওড়াতে এই পরিবর্তনের পর, রেজাল্ট বেরোনোর পর কোন হচ্ছে বিজেপি কর্মীরা, সেটাও বলো। বিশ্বনাথ স্যারের সঙ্গে ছিলাম অন্য একটি চ্যানেলে, বিশ্বনাথ স্যার বলুন যে আমি সেদিনকেও বলেছি যে চূড়ান্ত ভাবে অ্যাকশন নেওয়া উচিত, এবং একই কথা বলবো, 12,000 এফআইআর আছে দাদা, 57 জন মারা গেছেন। শুভেন্দুদা তো সব জানতেন। আমার রাজ্যে ইডি, সিবিআই, এনআইএ, আইটি কি না এসেছে। শুভেন্দুদা 2020 সালে চলে গিয়েছেন, আজকে 26। এই তথ্যগুলো শুভেন্দু দত্ত নিশ্চয়ই দেওয়া উচিত ছিল, সেই ইডি সিবিআই জবাব দেবে। তাহলে আজকে রাজ্য সরকারের দুটো জিনিস বলবো, এক হচ্ছে হাইকোর্ট সিবিআই তদন্ত করছে, কিন্তু প্রদীপ্ত তোমরা যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম করছো এইবার 26-এর হারের পর ঘটনা নিয়ে, সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তোমার নিউ টাউন আর হাওড়ায় যেখানে বিজেপি কর্মী তৃণমূলের হাতে খুন হয়েছে রেজাল্টের পর যাবে তো? আমি অন ক্যামেরা বলে দিচ্ছি যে বা যারা করেছে তাদের ধরে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক, এবং
এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ আমি জাস্ট ক্লোজ করব। 15 বছর ধরে দাদা দুটো লাইন লিখে রেখেছেন, তার মধ্যে খেলা হবে যুক্ত হয়েছে যেটা 5 বছর আগে। তাহলে এই ভাবনাটা দেখুন যে 5 বছর আগে খেলা হবে হচ্ছে, আর দাদা সেটা 15 বছর আগে থেকে ভেবে রেখেছেন। এইটাই বোধহয় নতুন খেলা। একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স। এখন প্রশাসন, নির্বাচন কমিশন ইত্যাদি ওই প্রশ্নে যাচ্ছি না। 21 সালে তো ভয়ঙ্কর ঘটনা ঘটলো, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী একটা দুঃখ প্রকাশ, পুলিশকে বলেছি যে কঠোর ব্যবস্থা নিন। একটা লাইন কোন আর্কাইভে আছে? একটা আর্কাইভে আছে? আমার রাজ্য সভাপতি তিনি কিন্তু অন ক্যামেরা পরিষ্কার ভাষায়, স্পষ্ট ভাষায় অন্তত 10 বার বলেছেন যে বিজেপির ঝান্ডা নিয়ে যারা হিংসায় মদত দেবে তাদেরকে প্রশাসন রং না দেখে যেন গ্রেপ্তার করে এবং দল থেকে আমি তাড়িয়ে দেবো। আমার রাজ্য সভাপতি বলছেন আমি তাড়িয়ে দেবো, আমাকে পার্টির সংবিধান সে অধিকার দিয়েছে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমার সল্টলেকে আমাদের পার্টির ঝান্ডা নিয়ে কিছু লোকজন দত্তাবাদ এলাকায় বিশৃঙ্খলা করেছে। আমরা উত্তর দমদমের আমাদের বিধাননগরের আইসিকে বলেছি কে কোন দল করে দেখবেন না, আপনি যারা করেছে তদন্ত করে সবাইকে গ্রেপ্তার করুন এবং কোনো বিজেপি নেতা ফোন করলেও তাকে ছাড়বেন না। এটা আমরা বলতে পারি, আমার রাজ্য সভাপতি প্রকাশ্যে বলতে পারেন, আমরা বলেছি। আচ্ছা, হ্যাঁ আমার কিছু বলার আছে। প্রথম কথা হচ্ছে আজকে যদি উল্টো রেজাল্ট হতো তাহলে প্রদীপ্ত কি হতো? আবার যদি 2011 সালে 23,000 পার্টি অফিস ভাঙা হয়েছিল, আজকে অবধি কটা পার্টি অফিস ভেঙেছে? কজন মানুষের মৃত্যু হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের পরে? কত হাজার মানুষ ঘর ছাড়া? সুমন, তুমি দেখো কদিন আগে গাড়ির ওপরে উঠে মোফাক্কেরুল ইসলাম যে ধরনের ইনস্টিগেটিং স্পিচ দিচ্ছিল বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে অভিষেক ব্যানার্জিকে কেন অ্যারেস্ট করা হয়নি? যখন সে বলছিল 4 তারিখ তোদের কোন বাবা আছে তাকে ডেকে আন, বা কোন জল্লাদের কটা বাবা আছে তাকে তো অ্যারেস্ট করা হয়নি। আমি সেদিন না, হ্যাঁ তৃণমূল কংগ্রেসের সরকার হতো কত রক্ত জয়ন্তদা এখানে আছেন, আপনি আইনজীবী। এই যে যেটা এই বৈদ্যুতিক চুল্লি, এই যে কথাটা বলেছেন, 2 খানা উল্টে ইতিমধ্যে বিজেপি কর্মী মারা গেছেন। এই কারণে কি ওনাকে যুক্ত করা যায়, অভিযুক্ত করা যায়? উনি তো এক প্রকার খুন করার ইনস্টিগেশন করেছেন। একদম, আমি তো সেটাই বলছি, এই ধরনের হেড স্পিচ দেওয়াটা তো একটা অন্যায়। এবং মোফাক্কেরুল ইসলাম যদি জেলে থাকতে পারে তাহলে এনাকে কেন জেলে দেওয়া হবে না? সুমন, আর একটা কথা আমি বলবো, ঠিক এই ধরনের কথাই আমি বলছি যে আইপ্যাক হচ্ছে একটা কর্পোরেট এজেন্সি যার মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। সে টাকা মারা থেকে শুরু করে চাকরি চুরি। তারপরে গত 15 বছরের নতুন সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি হলো এক ধরনের বুদ্ধিজীবীদের নিয়ে আসা যারা ওই অপরাধগুলিকে জাস্টিফাই করে গেছে একের পর এক। এদিনই আর্কাইভে বলছিলাম, আজকাল সবাই বড় বড় কথা বলেন যে শুধু নাকি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি সেখানে চলেছিল। আমার আর্কাইভ সাক্ষী দিচ্ছে একটার পর একটা অনুষ্ঠান আমাদের করতে হচ্ছিল। 2011-এ বামফ্রন্ট সরকারের পতনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল সরকার তৈরি করেছিলেন, আর এই মুহূর্তে পর্দায় আপনারা ছবি দেখতে পাচ্ছেন, আমি জাস্ট দেখতে পাচ্ছি সেই সব ঘটনা। দুর্গাপুর, দাঁতপুর, গোঘাট সহ বিভিন্ন জায়গায় সিপিএমের নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন। 2011-র 14ই মে থেকে 31শে জুলাই অবধি, সংখ্যাটা লক্ষ্য করুন, তারিখটা 2011-র 14ই মে থেকে 31শে জুলাই, 1.5 মাসে অন্তত 30 জন বামপন্থী নেতা কর্মী সমর্থক খুন হন। আহত হয়েছিলেন 2084 জন। আবার বলছি, খুন হন অন্তত 30 জন, আহত হয়েছিলেন 2084 জন। অনেক ক্ষেত্রে বিস্ময়কর অভিযোগ যেটা উঠেছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। হাজার হাজার বাম কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছিলেন। প্রায় 2000 সিপিএম কর্মীর বাড়িতে লুটপাট এবং আগুন দেওয়া হয়েছিল এবং বিভিন্ন জেলায় সিপিএমের 821টা পার্টি অফিস লুট এবং দখল করা হয়েছিল। এটা হচ্ছে শুধু ওই বদলা নয় বদল। এবং ওই রবীন্দ্রসঙ্গীত চালার পর মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের কোনো কথা বললে উত্তর দিতেন যে ক্ষমতায় এসেছি সবে 10 বছর, লিউকোপ্লাস লাগানোর পরামর্শ দিতেন প্রত্যেক মঞ্চে, আমার নেওয়া প্রত্যেকটা সাক্ষাৎকারে। একটু মনে করিয়ে দিই, 10 অর্থাৎ 10 বছরের মধ্যে বিরোধীরা কোনো কথা বলতে পারবেন। এই ছিল এই রাজ্যের গণতান্ত্রিক পরিসর। কি বলতেন মমতা, দেখুন। বেশ,
এবার 2013 9 এপ্রিল আসি, সেই ঘটনা দিল্লিতে যোজনা কমিশনের সামনে হেনস্থার শিকার হলেন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র, এবং অভিযোগের মূল তীর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এখন তৃণমূলের বিরাট নেতা, তার নেতৃত্বে সিপিএম তাকে নিগ্রহ করে। তার কি প্রতিক্রিয়া হয়েছিল পশ্চিমবঙ্গে আমরা ভুলে গেছি। পরের পর শো করতে হয়েছিল, কারণ ওই একটা রাতে, শুধু রাতের মধ্যে 3000 সিপিএমের পার্টি অফিস হয় দখল, নয় ভাঙচুর, নয় আগুন জ্বালানো হয়েছিল। এই কলকাতা শহরে যেখানে বসে এই অনুষ্ঠান করছি, গাঙ্গুলি বাগান, পাটুলিতে সিপিএম অফিস প্রকাশ্যে ভাঙচুর করা হয়েছিল। এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দাঁড়িয়ে দেখেছিল। শুধু কলকাতা নয়, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, কোচবিহার, জেলায় জেলায় এই একই ঘটনা ঘটেছিল। আপনাদের মনে থাকবে যে প্রাক্তন মন্ত্রী বামফ্রন্টে সুদর্শন রায়চৌধুরীর গাড়ি ভাঙচুর করা হয়েছিল। ঘটকপুকুরে তৎকালীন সিপিএম বিধায়ক রেজ্জাক মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল, এবং আমি জানি না তারপরে রেজ্জাক মোল্লা যখন একেবারে তৃণমূলে গিয়ে শটান মন্ত্রী হয়ে গেলেন, এখন মারা গেছেন, তারপরে ওই বোমা এবং বোমা ছোড়ার কোনো, আমি বলছি, একটা প্রত্যক্ষ অনুপ্রেরণা দিয়েছিল কিনা। বিশ্বনাথ চক্রবর্তী মনে করাচ্ছেন যে শেষ জীবনে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন, কিন্তু প্রথম জীবনে যা করেছিলেন সেটাও মারাত্মক। মন্ত্রী, বামফ্রন্টের মন্ত্রী থাকাকালীন এবং তারপরে তৃণমূলে যাওয়ার পর। আমি দ্রুত একবার দেখব যে এই ঘটনা নিয়ে, এই অমিত মিত্র নিগ্রহের ঘটনা নিয়ে পরবর্তীকালে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, দেখুন। আমি সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিষ্কার, আমি মহাকরণে তখন তিনি বসতেন, বলতে শুনেছি, এবং আমাদেরকেও তিনি বলেছেন যে একটা বড় অংশের মানুষ বামফ্রন্টকে ভোট দিয়েছে, তাদেরকে আমাদের পক্ষে আনতে হবে। তাই আমরা যেটা বলেছি, বদলা নয় বদল চাই, সেটা করতে হবে। কিন্তু 13 সালে আমি নিজে দেখেছিলাম, যখন বিজ্ঞান ভবনে আমাদের অর্থ কমিশনের সভায় গেটে যখন ভাই ঋতব্রতর নেতৃত্বে হামলা হলো মুখ্যমন্ত্রীর উপরে, অমিত মিত্রর উপরে, সুব্রত মুখার্জির উপরে, সেই সময় সেই রাত্রেই নির্দেশ এসেছিল সমস্ত পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দাও সিপিএমের। এক রাত্রে 3500 পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এত সিরিয়াস হয়ে যাচ্ছে। আমি আজ ঠিক করেছিলাম যে খুব একেবারে একটা সুস্থ সংস্কৃতিবান আলোচনা হবে আমাদের রাজ্যে, ওইটাই তো সব থেকে মিসিং। কিন্তু আমি নারায়ণ গঙ্গোপাধ্যায় মনে আছে, টেনিদা, একটা অংশ পড়ছি, এর সঙ্গে যদি বাস্তবের কেউ মিল পান সেটা তার মনের সমস্যা, আমি বলছি না। কি নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখছেন টেনিদার গল্পে, আম্পায়ার বলে বসলো তুমি আউট, চলে যাও। আউট বললেই হলো? আউট হওয়ার জন্য এত কষ্ট করে প্যাড আর পেন্টুলুন পরে আছি? আচ্ছা দেখো একবার, বয়ে গেছে আমার আউট হতে। বললাম আউট হব না, এখন আউট হওয়ার কোনো দরকার দেখছি না। আমি ঠিক বুঝেছিলাম ওরা আম্পায়ার নয়, ওরা ভ্যাম্পায়ার। কুইনাইন চিবনোর মতো যাচ্ছে তাই মুখ করে বললে দরকার না থাকলেও তুমি আউট হয়ে গেছো, স্ট্যাম্প পড়ে গেছে তোমার। পড়ে গেছে তো কি হয়েছে? আমি রেগে বললাম আবার দাঁড় করিয়ে রেখেছো, ওসব চালাকি চলবে না স্যার, এখন আমার ওভার বাউন্ডারি করা হয়নি। কেন জানি না চারিদিকে ভারী যাচ্ছে তাই একটা গোলমাল শুরু হয়ে গেল। ক্লাবের লোকগুলোই বা এরকম দাপাদাপি কেন করছে আমি কিচ্ছু বুঝতে পারলাম না। তার মধ্যে আবার চাল কুমড়ো ক্যাবলাটা ছুটে এলো ওদিক থেকে, চলে যা প্যালা, চলে যা, তুই আউট হয়ে গেছিস। আর কতক্ষণ ধৈর্য থাকে এই অবস্থায়? আমি চেঁচিয়ে বললাম তোর ইচ্ছে থাকে আউট হবে, আমি এখন ওভার বাউন্ডারি করব। আবার বলছি নারায়ণবাবু অনেক আগে লিখেছিলেন তাকে মামলা টামলায় না টানাই ভালো, কিন্তু কথা হচ্ছে এর সঙ্গে বাস্তবের কি কোনো মিল পাচ্ছেন আমি জানি না। কিন্তু আপনাদের ওপর বিচারের দায়িত্ব দিয়ে আমি উইথ আ ভেরি সিরিয়াস নোট আবার যেখানে অ্যাড্রেস করব, একটা হিংসার ঘটনাও যেন এ রাজ্যে না ঘটে। এবং সায়ন্তন বলেছে দলের শীর্ষ নেতৃত্ব বারবার পুলিশের সঙ্গে বৈঠক করেছে, কড়া বার্তা দিয়েছে, এবং এক্ষেত্রে অবশ্যই এই যে জয়ের পর সবার আগে, সেদিনও বলেছিলাম ফলাফলের দিন, গুন্ডা এবং পুলিশের বদল হয়। আমি বলছি এই বদল যদি বিজেপির দরজাটা খোলা পায় তাহলে কিন্তু এ রাজ্যের দলের কি হবে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু এ রাজ্যে আবার একটা রাজনৈতিক সংস্কৃতির অধঃপতন দেখবে। সুতরাং এই প্রত্যেকটা ভায়োলেন্সের ঘটনা, হিংসার ঘটনা এই মুহূর্তে বন্ধ হোক, এটা আমাদের আর্জি ফার্জি নয়, দাবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নমস্কার।